চলো একটু জল খেয়ে নি। তোমরা সবাই ব্রেকফাস্ট করেছো তো? সবাই ব্রেকফাস্ট করে এসছো? কমেন্টে বলো সবাই ব্রেকফাস্ট করে এসছো? चलो तू जिंदा है तो जिंदगी की जीत पे यकीन कर अगर कहीं पे स्वर्ग है। যে সলিউশন গুলো কখন দেবে আমি পরে, কিন্তু বায়োলজিতে সাইল স্যার এবং দুটো এমসিকিউ করতে হবে, দুটো এসিকিউ করতে হবে, অর্থাৎ 3 মার্কসের দুটো দুটো এমসিকিউ। তো এমসিকিউ কিভাবে এখান থেকে ফুল মার্কস তুলবে সেটা আমি পরে আসছি। প্রথমে আমাদের 3 মার্কসের দুটো কোশ্চেন কি আমরা রেডি করতে পারি, ঠিক আছে? এটা আমরা দেখে নিই, একটু বুদ্ধি করে কাজ করতে হবে। টোটাল মার্কস তুলতে হবে 18। এবারে তুমি খেয়াল করো এখানে আমাদের চ্যাপ্টার কতগুলো আছে বাবু? ইংলিশ ভার্সানেও একটু একটু বলবো, চিন্তা করিস না। ইংলিশ ভার্সানে প্রপারলি হয়তো না বলা গেলেও টার্মগুলো তো বলা যেতে পারে। চলো, প্রথম চ্যাপ্টার হলো স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, তারপরে হলো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, তারপরে ইলেকট্রিক পোটেনশিয়াল, তড়িৎ বিভব, তারপরে ধারক এবং ধারকত্ব। তাহলে কটা আছে? 4টে চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টারটা খুবই কিছুই নেই, হ্যাঁ, ধরতে গেলে 3টে চ্যাপ্টার আছে। তো এই 3টে চ্যাপ্টার থেকে বুদ্ধি করে আমাদের 8 মার্কস তুলতে হবে, এটাই হলো আমাদের টার্গেট। ওকে, আমি ভিতরে ঢোকার আগে একটা জিনিস বলবো, ঠিক আছে? একটা জিনিস কি বলবো, যে দেখো একটু যদি বুদ্ধি করা যায় কিভাবে এখানে 8 মার্কস তোলা যায়, সেই নিয়মটা প্রথমে আমি তোমাকে শেখাই। দেখো, আমার এমসিকিউ দুটো তুলতে হবে, দুটোতে 2 পেতে হবে, ঠিক আছে? এবার দেখো এমসিকিউ এমন হাবিজাবি আসে না যে তুমি পারবে না। তোমার যখন এসএকিউ এর জন্য 3 নাম্বার তোলার পিছনে তুমি ছুটবে, তখন তোমাকে পুরো বইটা মোটামুটি ভাবে পড়তে হবে। তখন দেখবে বেসিক সূত্রগুলো, বেসিক কনসেপ্টগুলো জানা থাকলে এমসিকিউ নিয়ে আলাদা করে চিন্তা করতে হয় না, এখানে 2 নাম্বার এমনিতেই উঠে যায়। বোঝা গেল? দ্বিতীয় কথা হলো যে 3 মার্কসের এই 2 নাম্বার কি করে তোলা যায়। এখানে দুটো পার্ট রিলেট থাকে, এক হলো থিওরি আর এক হলো নিউমেরিক্যাল, ঠিক আছে? তবে আমরা দেখেছি ইলেকট্রোস্ট্যাটস থেকে থিওরি বেশি আসে। প্রত্যেক বছরে তুমি কোশ্চেন দেখো থিওরি বেশি আসে, কিন্তু এখানে নিউমেরিক্যাল যদি দিত তোমাদের বিপদে ফেলা যেত, কিন্তু সেটা ওরা করে না। এটা তোমাদের জন্য খুশির খবর, থিওরি বেশি আসে। নিউমেরিক্যালস কোন জায়গা থেকে বেশি আসে? নিউমেরিক্যালস বেশি বেশি আমরা দেখেছি ধারক ধারকত্ব চ্যাপ্টার থেকে দিতে, ধারক ধারকত্ব চ্যাপ্টার থেকে দিতে, ঠিক আছে? এটা একটা তোমার মাথায় গেঁথে গেল। ওকে, এবারে চলো আমরা বুদ্ধি করে কাজ করি। আমি যদি বুদ্ধি করে এখানে কাজ করি, তোমার ইউনিট 1 রেডি করতে জাস্ট 1 ঘন্টা, জাস্ট তোমার 2 ঘন্টা, ধরো 1 ঘন্টাই লাগবে। কিন্তু আমি অতটা শর্টে পড়াবো না, আমি ডিটেলসে পড়াবো, ঠিক আছে? আমি চাইলেই 1 ঘন্টা এখানে তোমাদের 8 তুলিয়ে দিয়ে দেখাতে পারি, কিন্তু সেটা আমি করবো না, আমি ডিটেলসে পড়াবো। খুশি তো তোমরা? খুশি কিনা বলো, খুশি কিনা বলো। কমেন্টে আমার সাথে কমিউনিকেট করতে হবে, কিন্তু এটা আমার নিয়ম, কমেন্টে আমার সাথে কমিউনিকেট করতে হবে বাবু, ঠিক আছে? আমি কমেন্টও দেখবো তোমাদের। ইউনিট 1 এর নিউমেরিক্যাল হচ্ছে না, ঠিক আছে? চিন্তা করিস না। স্যার এই ইয়ার ফিজিক্সের কোশ্চেন কেমন হবে? ফিজিক্সের এই ইয়ারে কোশ্চেন কেমন হবে যে বলছিল, তার জন্য উত্তরটা দিই চল। ফিজিক্সের এই ইয়ারে কোশ্চেন কমন পাওয়ার মতো হবে, কেন বলো তো? কারণ আগের ইয়ারে যদি আমরা কোশ্চেন দেখি, কোশ্চেন কমন আসেনি। আগের ইয়ারের কোশ্চেন কমন আসেনি। তাহলে যদি আগের ইয়ারে কোশ্চেন কমন না আসে, কখন আসেনি? 2024-এ। তাহলে এবারে দেখো সব কমন কোশ্চেনগুলো থেকে যাচ্ছে, মানে ওগুলো দিতে হবে। এমন এমন টপিক থেকে আগেরবারে কোশ্চেন দিয়েছে, ফলে এবারে কমন জায়গা থেকে কোশ্চেন না দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ এই নিয়মেই এইচএসে কোশ্চেন হয়, একবার এক জায়গা থেকে কোশ্চেন দিলে পরের বার অন্য জায়গা থেকে কোশ্চেন দেয়, ঠিক আছে? সেই জন্য এবারে কোশ্চেন কমন পাওয়ার মতো কোশ্চেন হবে, এবং দেখবে যে খুব ভালো কোশ্চেন দিয়েছে এবারে, ফলে তোমরা একটা মডারেট কোশ্চেন পাবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। তাই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে করো, এটাই হলো তোমাদের কাছে চাহিদা। ওকে, চলো আমি শুরু করি। তো আমি যখন প্রথম চ্যাপ্টারে এলাম স্থির তড়িতের প্রাথমিক ঘটনা বলি, তো খেয়াল করবে এখানে কিছুই পড়তে হবে না, 2-3টে জায়গা পড়তে হবে, সেটুকু আমি পড়িয়ে চলে যাচ্ছি, কারণ এখানে ফালতু সময় নষ্ট করার দরকার নেই। প্রথম কথা হলো আধানের কোয়ান্টায়ন, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। কি হতে পারে? একটা এমসিকিউ আসতে পারে। এমসিকিউটা সবার জানা আছে কি? বল, কমেন্টে বলো। এখান থেকে যে এমসিকিউটা আসার চান্স আছে, সবার কি জানা আছে কি এমসিকিউটা হবে? সবার জানা আছে যে 1 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা বা 2 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা, এই কোশ্চেনটা আসে। এর জন্য আধানের কোয়ান্টায়ন থেকে তোমাকে কি জানতে হবে? এর জন্য আধানের কোয়ান্টায়ন থেকে তোমাকে বেসিক একটা ফর্মুলা জাস্ট জেনে নিতে হবে, কি? যে আধানকে কিউ কে আমরা লিখতে পারি NE, ইলেকট্রনের আধান বা চার্জ। ইলেকট্রনের আধান বা চার্জ কত হয়? 1.6 × 10⁻⁻19 কুলম। এর কি? এর ইন্টিজার নাম্বার। n হলো অখণ্ড সংখ্যা বা ইন্টিজার নাম্বার, ঠিক আছে? n এর মান কি হতে পারে? n এর মান 0 বাদ দিয়ে কি হতে পারে? +-1 +-3 এরকম অখণ্ড সংখ্যা হবে, ঠিক আছে? এবারে কথা হলো, তাহলে আমার বলেছে 1 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা বের করো। 1 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা বের করতে বলে কি করে হবে? ইলেকট্রনের সংখ্যা কোনটা? n, এটাকে বলে ইলেকট্রনের, ভালো করে মনে রাখবে, এটাকে বলে ইলেকট্রনের সংখ্যা। আধানের কোয়ান্টায়ন মানে কি? আধানকে কি ফরমেশনে আমরা লিখতে পারি? বলছে একটা আইডিয়াল ধরে নেব, কাকে? ইলেকট্রনের আধানকে একটা আইডিয়াল ধরে নেব, ধরে নিয়ে আমরা আধানের মান বের করব। অর্থাৎ ইলেকট্রনের আধানের সরল গুণিতক হবে কি? যে কোনো বস্তুর আধান, ঠিক আছে? এসিটা চালাও তো।
ইলেকট্রনের সংখ্যা কি n, n হলো ইলেকট্রনের সংখ্যা, তাহলে n ইকুয়ালস টু কি হবে কিউ বাই ই। এখন কিউ দেওয়া আছে 1 কুলম্ব, তো 1 কুলম্ব বসিয়ে দাও, ইলেকট্রনের আধান কত হয় 1.6 × 10⁻⁻19, ঠিক আছে 1.6 × 10⁻⁻19, তাহলে ভ্যালুটা কত আসলো বাবু, তাহলে 1 কে 1.6 দিয়ে ভাগ করো 10⁻⁻19 উপরে গেলে হয়ে গেল 10⁻+19, তাহলে 1 কে 1.6 দিয়ে ভাগ করো, কার কাছে ক্যালকুলেটর আছে 6.25 অনেকে বলছে, আচ্ছা কারণ আসুক অসুবিধা নেই। দেখো আমরা 1 কে ভাগ করে দেবো কত দিয়ে, ভাগ করে দেবো 1.6 দিয়ে, তাহলে আসছে কত, আসছে 0.625, শুধু 625 আসছে না 0.625 আসছে ইন্টু 10⁻19। এবারে তোমার অপশনটা কেমন রইলো, অপশনটা এরকম রয়েছে হয়তো 6.25, ঠিক আছে, তাহলে কি করবো, যদি এখানে পয়েন্টটা এক ঘর সরাতে চাই তাহলে 10 দিয়ে গুণ করতে হয়েছিল, 10 দিয়ে এটাকে গুণ করতে হলে এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 10 দিয়ে ভাগ করলে 10⁻19 হয়ে যাবে 10⁻18, তাহলে আমরা পাবো কি 6.25 × 10⁻18, এটা হবে ইলেকট্রনের সংখ্যা 1 কুলম্ব আধানে। যদি 2 কুলম্ব বলতো তাহলে কি হতো, তাহলে 2 ভাগ 1.6 হতো, 2 ভাগ 1.6 মানে কত হয়, 2 ভাগ 1.6 মানে হয় 1.25, তখন উত্তর কত হতো 1.25 × 10⁻19, এটা যদি এমসিকিউ তে থাকতো তাহলে এরকম থাকতো 12.5 × 10⁻18, এগুলো খেয়াল রাখবে। তাহলে এখান থেকে যদি কোনো এমসিকিউ দেয় 1 কুলম্ব বা 2 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা, আশা করছি সবাই করে দিতে পারবে, পারবে তো, বলো কমেন্টে বলো, এটা ক্লিয়ার হলো? বুবাই স্যার চলে এসেছে, বুবাই স্যার চলে এসেছে, বুবাই স্যারকে একটুখানি জানিয়ে দাও, বুবাই স্যার কমেন্টে চলে এসেছে, বুবাই স্যারকে হাই হ্যালো করে দাও, বুবাই স্যার কিন্তু আজকে ম্যারাথনে আসছে না, বুবাই স্যারের প্রতি আমার রাগ হয়ে গেল কিন্তু, বুবাই স্যারকে তোমরা বকে দাও দেখি, সবাই সবাই বুবাই স্যারকে একটা রিকোয়েস্ট করো, বুবাই স্যার আসতে হবে, অন্তত দেখা দিয়ে যাও, তুমি এখানে এর তল মাত্রিক তুমি এখানে নাম্বার তুলে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টার থেকে তুমি প্রথমে এইটুকু করবে, একদম বুদ্ধি করে করে স্মার্টলি আমরা পড়াশোনা আজকে করব, ঠিক আছে। অনেকে এটাতে আবার প্লাস মাইনাস লেখে, কিন্তু ইন্টিজার মানে প্লাস মাইনাস লিখে দিলে হয়, মূল কথা হলো এটা, ঠিক আছে। চলো এবারে আমরা আসবো আধানের তল মাত্রিক ঘনত্ব, কি আধানের তল মাত্রিক ঘনত্ব, আধানের তল মাত্রিক ঘনত্ব থেকে হয়তো কোশ্চেন আসতেও না পারে, কিন্তু তবু এর কনসেপ্টটা তোমার জানা দরকার, আধানের তল মাত্রিক ঘনত্ব হয়তো না আসতে পারে, তবু তোমার জানা দরকার। চলো আধানের তল মাত্রিক ঘনত্ব আর কিছুই নয়, জাস্ট সিম্পল এ কেস, এটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করব। হোয়াট ইজ দ্য সিগমা, সিগমা ইজ দ্য টোটাল আধান বা টোটাল চার্জ ডিভাইড বাই ইটস এরিয়া। তার মানে ধরো তোমার এ ক্ষেত্রফলে টোটাল চার্জ আছে কিউ, তাহলে একক ক্ষেত্রফলে কত চার্জ থাকবে, দ্যাট মিন্স কিউ বাই এ পরিমাণ চার্জ থাকবে, তাহলে বলছে একক ক্ষেত্রফলে যত পরিমাণ আধান থাকে তাকে ওই আধানের তলমাত্রিক ঘনত্ব বলে। তাহলে এখান থেকে কোশ্চেন কেমন হতে পারে, কোশ্চেন ডাইরেক্ট এমন হতে পারে যে আধানের তলমাত্রিক ঘনত্ব কাকে বলে, আধানের তলমাত্রিক ঘনত্ব কাকে বলে, হোয়াট ইজ দ্য চার্জ ডেনসিটি অফ, হোয়াট ইজ দ্য সারফেস ডেনসিটি অফ চার্জ, ঠিক আছে, ইংরেজি হলো হোয়াট ইজ দ্য সারফেস ডেনসিটি অফ চার্জ, আধানের তলমাত্রিক ঘনত্ব কাকে বলে, সংজ্ঞা কি বলবে, কোন আহিত পরিবাহীর পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে যে আধান থাকে তাকে বলা হয় তার আধানের তলমাত্রিক ঘনত্ব। এরকম কোশ্চেন 3 মার্কসের যে কোশ্চেন আসবে তার সাথে 1 মার্কসে, ধর 3 মার্কস 2 + 1 হিসেবে আসলো, তার সাথে 1 নম্বরে একটা কোশ্চেন থাকলো আধানের তলমাত্রিক ঘনত্ব কাকে বলে, দিয়ে একটা নিউমেরিক্যাল দিয়ে দিল 2 মার্কসে, এরকম কোশ্চেন হতে পারে, তাই তোমাকে আধানের তলমাত্রিক ঘনত্ব কাকে বলে এই ডেফিনেশনটা মাথায় রাখতে হবে। নিউমেরিক্যাল ফর্ম হলো, ম্যাথমেটিক্যাল ফর্ম হলো সিগমা দিয়ে ডিনোট করা হয়, সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, যদি এটা গোলক হয় তাহলে সিগমা কত হবে, কিউ বাই 4 পাই আর স্কয়ার, কি হবে কিউ বাই 4 পাই আর স্কয়ার, ওকে। এর একক জানতে চাইলে খুবই সহজ, এর হচ্ছে কুলম, আর এটা কি আর স্কয়ার, তাহলে মিটার স্কয়ার, কুলম পার মিটার স্কয়ার, কুলম মিটার টু দি পাওয়ার -2, এসআই একক, সিজিএস হলো ইএসইউ আধান পার সেমি স্কয়ার, ঠিক আছে। এখন প্রশ্ন হলো এখান থেকে কোশ্চেন একটা দিতে পারে, একটা নিউমেরিক্যাল হয়তো দিতে পারে, কিন্তু না দেওয়ার চান্স বেশি আছে, ঠিক আছে, তবু আমরা করব সাথে। এবারে প্রশ্ন হলো তুমি বললে ডেফিনেশনে, আমি কি বললাম, ডেফিনেশনে বললাম কোন আহিত পরিবাহীর পৃষ্ঠে, আমি এই কথাটা ইউজ করেছি, আমি একটা কথা ইউজ করেছি, কোন আহিত পরিবাহীর পৃষ্ঠে, কেন আমি এই কথাটা ইউজ করলাম, আহিত পরিবাহী কেন পৃষ্ঠে, এইটার থেকে একটা কনসেপ্ট জানতে হবে। কোন যদি পরিবাহী হয় সে চার্জকে বহন করতে পারে, এখন তার ভিতরে আধান তৈরি হচ্ছে, পজিটিভ আধান আছে নেগেটিভ আধান আছে, অনেকগুলো আধান আছে, তো দেখা গেল সমজাতীয় আধানগুলো বিকর্ষণ করবে, বিকর্ষণ করে দূরে সরে যাবে, দূরে সরে গিয়ে কোথায় অবস্থান করবে, বলছে আহিত পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করবে, সেই জন্য আধান সব সময় আহিত পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে, কারণটা বোঝা গেল, কারণটা বোঝা গেল তো, গুড। তাহলে এখান থেকে নিউমেরিক্যাল কেমন আসে দেখে নাও, নিউমেরিক্যালটা কই, এই রে যা যা, নিউমেরিক্যাল তোলে নি তো, দাঁড়াও 1 মিনিট, নিউমেরিক্যাল কোনো নি তো, একটা সবগুলো শেষে আছে, স্লাইডে স্লাইডে ধরে, আচ্ছা আচ্ছা তো লিখে দিয়েছিলাম, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও শেষে আছে,
আর ওগুলো তো তাই করেছি নাকি? রে মুশকিল হয়ে গেল। দাঁড়াও 1 মিনিট। এই কোশ্চেনটা তোমাদের বইতেও আছে, হ্যাঁ, তবে এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ যদি এখান থেকে কোশ্চেন দেয়। তো 3 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত, তাহলে আধানগুলো একই আধানে আহিত এবং ব্যাসার্ধ কত? 3 মিলিমিটার। ঠিক আছে, প্রথমে যেহেতু মিলিমিটার দেওয়া আছে, মিলিমিটারকে আমরা কি মিটারে কনভার্ট করে নিতে পারি, বা তুমি কিসে কনভার্ট করতে চাও, ধরো তুমি সেন্টিমিটারে কনভার্ট করতে চাও, তাহলে 3 মিলিমিটার কত হয়? মিলিমিটার সেন্টিমিটার মানে 10 দিয়ে ভাগ করা, দ্যাট মিন্স 0.3 সেন্টিমিটার হলো। তো 0.3 সেন্টিমিটার এখন আমরা পড়বো, আর 3 মিলিমিটার বলবো না। 0.3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 27টি জলবিন্দু। কটা জলবিন্দু রে বাবু? 27টি জলবিন্দু। 27টি জলবিন্দু কি হয়েছে? সংযুক্ত হয়ে একটা বড় জলবিন্দু তৈরি করেছে। তাহলে ছোট ছোট 27টা জলবিন্দু যুক্ত হয়ে বড় জলবিন্দু তৈরি করেছে। এখন উভয় ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত বের করো। তলমাত্রিক ঘনত্ব মানে সিগমা, তো 27টা ছোট ছোট জলবিন্দুর তলমাত্রিক ঘনত্ব ধরে নিলাম সিগমা 1, আর বড়টার ধরে নিলাম সিগমা 2। তাহলে আমাদের জানতে চেয়েছে কি? সিগমা 1 ইস টু সিগমা 2। ঠিক আছে, এইটা হলো প্রথম কাজ। যে কোনো নিউমেরিক্যাল দেখে তোমাকে করতে হবে কি? প্রথমে একটা স্কেচ তৈরি করতে হবে, এই ডাটাগুলো তোমার দেওয়া আছে, এটা তোমার বের করতে হবে। তারপরে তোমার মাথার ব্রেনে যদি একটু বুদ্ধি থাকে তো তোমার মাথায় আসবে যে এর ফর্মুলা আমি এটা জানি, এবার আমি এভাবে অঙ্ক করব। তারপরে স্টেপ হলো ক্যালকুলেশন ঠিকঠাক করে নামিয়ে দিতে পারলে উত্তর ঠিক মিলবে। আর খেয়াল রাখবে সব এককগুলো একই পদ্ধতিতে যেন হয়। যদি সব সিজিএস থাকে তো সিজিএস এ উত্তর হবে, যদি সব এসআই থাকে তো এসআই কনভার্ট করে এসআই তে উত্তর হবে। ঠিক আছে, এই 4টে টিপস মাথায় রাখো, নিউমেরিক্যাল সব তোমার এসে যাবে। ঠিক আছে, ওকে। এখন সিগমা 1 আমরা বের করব। তাহলে তুমি বলো সিগমা 1 কত হবে? আধান কত? ধরো প্রত্যেকটা একই আধান আছে, আমি ধরে নিলাম ছোটগুলোতে কিউ আধান আছে। ঠিক আছে, তার ব্যাসার্ধ আমি ধরে নিলাম কিউ আধান আছে, ব্যাসার্ধ আর। তাহলে ক্ষেত্রফল কত হবে? 4πr²। গোলকের ক্ষেত্রফল 4πr²। তাহলে কত এটা দাঁড়ালো? তাহলে দাঁড়ালো q/4πr মানে হলো 0.3 এর স্কয়ার। ঠিক আছে, আর মানে হলো 0.3 এর স্কয়ার। খুব ভালো কথা। এবারে সিগমা 2 কত হবে? সিগমা 2 হয়ে গেল আমাদের কত? এবার সিগমা 2 দেখো অনেকগুলো এখানে আধান আছে। কতটা আছে? 27টা আধান আছে। 27টা আধান মিলে এখানে হয়ে গেল চার্জ 27 কিউ। তো এটা তোর বাইরে চলে যেতে পারছে না, 27টা তোমার আধান আছে, তো এর ভিতরে ঢোকালে 27টাই তো থাকবে রে বাবু। তাহলে আমার এখানে আধান টোটাল হলো কত? 27 কিউ। আর এর ব্যাসার্ধ আমি ধরে নিলাম বড় আর। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো? 4π বড় আর এর স্কয়ার। 4π বড় আর এর স্কয়ার। ওকে, খুব ভালো কথা। 4π বড় আর এর স্কয়ার আমরা লিখে দিয়েছি। এবারে কথা হলো যে এই বড় আর এর মান তো আমরা জানি না, বড় আর এর মান জানি না। এখানে একটা কনসেপ্ট যে 27টা ছোট ছোট আধান মিলে একটা বড় আধান তৈরি করেছে, খুব ভালো কথা, কিন্তু তাদের আয়তনের কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, এরা কি ছিল? এরা একটা জলবিন্দু ছিল। জলবিন্দুগুলো একসাথে যুক্ত হলো, আয়তনের পরিবর্তন হবে। তাহলে এদের মোট আয়তন আর এর মোট আয়তন সমান হবে। দ্যাট মিন্স এর মোট আয়তন কত হবে? এর মোট আয়তন হয়ে গেল আমাদের 4/3 পাই ছোট আর কিউ। কতজন ছিল? 27 জন। এটা সমান হবে কার সাথে? এটা সমান হবে 4/3 পাই বড় আর কিউ। ঠিক আছে, বড় আর কিউ। আর এটা তো একটাই ছিল, এটা কত ছিল? একটা ছিল। এই দুটো সমান হবে, এর মোট আয়তন এগুলোর মিলিত আয়তন সমান হবে। তাহলে এখান থেকে দেখো 4/3 পাই কাটছে, 4/3 পাই কাটছে, তাহলে কি পড়ে থাকছে? তাহলে পড়ে থাকছে 27 ছোট আর কিউব। ঠিক আছে, 27 ছোট আর কিউব, এটা কিউব হবে। ওকে, ইকুয়ালস টু কত? 27 ছোট আর কিউ ইকুয়ালস টু বড় আর কিউ। তাহলে বড় আর কত হবে? কিউব কিউব কেটে গেল, আর 27 মানে 3 এর কিউব। তাহলে এখানে হবে কত? 3 এর কিউব আর এর কিউব। 3 এর কিউব আর এর কিউব আর বড় আর কিউব, বড় আর হয়ে গেল 3 এর আর। এই কনসেপ্টটা পরবর্তীকালে ধারকত্ব যখন পড়বে কাজে লাগবে, যে এদের মোট সম্মিলিত আয়তন এর এর টোটাল আয়তনের সাথে সমান হবে। তাহলে বড়টার আয়তন এদের ছোট ছোট গুলোর মিলিত আয়তনের সাথে সমান হবে। দ্যাট মিন্স আর ইকুয়ালস টু হয়ে যাবে 3r। তাহলে এখানে আর এর জায়গায় আমরা কি বসাবো? 3r এর স্কয়ার। এখানে আমরা বসাবো কি? 3r এর স্কয়ার। দ্যাট মিন্স হবে কত? 27 কিউব। আর এখানে 4π 3r মানে কত? 3 × 0.3 এর স্কয়ার। এবারে অনুপাত তোমরা আরামে বের করে দিতে পারবে। এবারে অনুপাত করলে কত আসছে? সিগমা 1 সিগমা 2 করে দেখাও কত আসছে, বলো কমেন্টে বলো। এবারে সিগমা 1 বাই সিগমা 2 করো। তাহলে কে কে কাটছে? সিগমা 1 মানে হচ্ছে তোমার q বাই 4π 0.3 স্কয়ার, এটা উল্টে যাবে। তাহলে উপরে গেল 4π 3 × 0.3 স্কয়ার ডিভাইড বাই 27 কিউ। কিউ কিউ কাটলো রে বাবু, 4π কাটলো রে বাবু। তো পড়ে থাকছে কি? 0.3 এর স্কয়ার, 0.3 এর স্কয়ার কাটলো। তাহলে উপরে হলো 3 এর স্কয়ার মানে 9, আর এখানে হলো 27। 9 এর 27 মানে কত? 1 এর 3। তাহলে আসলো সিগমা 1 সিগমা 2 হলো 1 এর 3। অনুপাতটা কত হবে? অনুপাতটা হবে 1 এর 3। অনুপাতটা হবে কত? 1 এর 3। তোমরা বলছো 3 এর 1, বইতে যে 3 এর 1 দেওয়া আছে সেটা করেছিল ওরা সিগমা 2 ইস টু সিগমা 1, আমরা করেছি সিগমা 1 ইস টু সিগমা 2, তাই আমাদের 1 এর 3 এসেছে। তাহলে উভয়ের উত্তর ঠিক। বোঝা গেল কি কনসেপ্ট? এই কনসেপ্ট এই কারণে করালাম, এটা জানলে পরে ধারক করতে বৃষ্টির ফোটার অঙ্ক যখন দেবে সেটা আরামে করে দিতে পারবে। সেই জন্য এই বেসটা তোমাকে তৈরি করলাম। এখন বলো সবাই স্যাটিসফাই? সবাই এটাতে স্যাটিসফাই তো? ওকে, তাহলে এখানে এই তো ছিল 1 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা। ওকে, চলো তাহলে আমরা আবার ব্যাক করি। তাহলে আমরা কটা জিনিস পড়লাম ফার্স্ট চ্যাপ্টার থেকে? এই কটা জিনিস পড়লাম। এবারে আরেকটা কোশ্চেন আমরা করব, আরেকটা জায়গায় আমরা পড়বো। তাহলে এই দুটো জায়গায় করলে মোটামুটি আশা করছি কভার হয়ে যাবে। ঠিক আছে, এবারে আমরা কি পড়বো? এখান থেকে যদি আর কোশ্চেন করতে হয় তোমাকে একটা কোশ্চেন করতে পারো, সূচিমুখের তড়িৎ মোক্ষণ ক্রিয়া কাকে বলে? সূচিমুখের তড়িৎ মোক্ষণ ক্রিয়া কাকে বলে?
এই কোশ্চেনটা মাঝে মাঝে 1 নম্বরে দিতে পারে, কারণ কোশ্চেনের ফরম্যাট বুঝে তোমাকে খাটতে হবে। কোশ্চেনের ফরম্যাট এখানে 2+1 ছাড়া দেওয়ার চান্স নেই, বা 1+1+1 ছাড়া দেওয়ার চান্স নেই, বাকি তো এমসিকিউ। তাহলে উল্টোপাল্টা কোশ্চেন করার দরকার নেই। সূচিমুখের তড়িৎমক্ষণ ক্রিয়া কাকে বলে? তাহলে কি বলবে তুমি তখন? আমরা দেখেছি যে আধানের তলমাত্রিক ঘনত্ব থেকে যেখানে তলের ক্ষেত্রফল বেশি, দেখো আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা হলো আধান বাই তার ক্ষেত্রফল 4πr² গোলক হলে, ঠিক আছে, বা তার ক্ষেত্রফল আমি সিম্পল রাখলাম, ঠিক আছে। তো দেখো ক্ষেত্রফল যার বেশি তার আধানের তলমাত্রিক ঘনত্ব কম, তার উপরে কম আধান জমা করেছে, যার ক্ষেত্রফল একদম কম তার উপরে বেশি আধান জমা হয়েছে। ওকে, তাহলে যদি আমরা সূচি মুখ মানে সূচের মতো দেখতে মুখ দেখি, তাহলে সূচের মতো দেখতে মুখ এই পয়েন্টের ক্ষেত্রফল সবথেকে কম, ক্ষেত্রফল কম হলে এখানে বেশি আধান জমা করবে, তাহলে এখানে বেশি আধান জমা হবে। তাহলে যদি আমাদের ত্রিভুজ আকৃতি হয় তাহলে ত্রিভুজের এই 3টে শীর্ষবিন্দুগুলোতে বেশি আধান জমা হয়, অর্থাৎ সূচি মুখে বেশি আধান জমা হলো। এখন বেশি আধান জমা হয়ে কি হবে? বেশি আধান চারপাশের বায়ুকণা এবং ধূলিকণার সাথে প্রবল আবেশ তৈরি করবে। আবেশ তোমরা পড়েছো? আবেশ কি পড়েছো? আবেশ এখন আমি বলিনি, আবেশটা আমি ছোট্ট করে এখানে বলে দিই। আবেশ হলো একটা তড়িৎ আধানকে একটা আহিত বস্তু আছে, এই আহিত বস্তুর সংস্পর্শে অন্য কোনো অনাহিত অন্তরক পরিবাহীকে আমরা আনলাম, তখন কি হবে? সাময়িকভাবে এর প্রভাবের জন্য এ আহিত হবে। এটাকে বলে আবেশ দ্বারা আহিতকরণ, চার্জিং বাই ইন্ডাকশন। এখন প্রশ্ন হলো কি কে কোন আধানে আহিত হবে? এর এ প্রান্তে যদি নেগেটিভ আধান থাকে এই প্রান্তে পজিটিভ আধান তৈরি হবে, অর্থাৎ বিপরীত আধান তৈরি হবে নিকটতম প্রান্তে, আর দূরতম প্রান্তে তৈরি হবে সমধর্মী আধান। এই নিকটতম আধান এদের সাথে নেগেটিভ পজিটিভ অ্যাট্রাকশন করবে, তাই এটা মুভ করতে পারবে না, তাই এটাকে বলে বদ্ধ আধান, আর এটাকে বলে মুক্ত আধান। এটা মুভ করতে পারে কারণ এর উপরে বিকর্ষণ বলটা খুব কম কাজ করে, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত বোঝা গেল। আর বলা হয় আবেশী আধান এবং আবেষ্টি আধান। এটা দেখো আবেশ সৃষ্টি করেছে তাইকে আমরা বলবো, এর আধানকে বলবো আবেশী আধান, আর এই আবেশের ফলে উৎপন্ন হয়েছে তাই একে বলবো আবিষ্ট আধান। ইনডিউসিং চার্জ, ইনডিউস চার্জ, এই কনসেপ্টগুলো মাথায় ঢুকলো। এবারে প্রশ্ন হলো যে তোমার তাহলে কি হবে? এখানে প্রচুর আধান জমা হলে চারপাশের বায়ুমণ্ডল ধূলিকণায় প্রবল আবেশের সৃষ্টি হবে, আর যদি প্রবল আবেশের সৃষ্টি হয় তখন কি হবে? তো এখানে যে আধান, ধরো প্লাস আধান, এখানে নেগেটিভ আধান তৈরি হবে, তাহলে এখানে কি হবে? বিপরীত আধান তৈরি হবে। ধরো এর উপরে প্রচুর প্লাস আধান ছিল, বায়ুমণ্ডলে এখানে বায়ুকণা ধূলিকণায় নেগেটিভ আধান তৈরি হবে, আর যখনই নেগেটিভ আধান তৈরি হবে তো পজিটিভ নেগেটিভ আধানের অ্যাট্রাকশনের ফলে এখানে ডিসচার্জিং হবে। এটাকেই বলে ডিসচার্জিং এফেক্ট অফ কি শার্প পয়েন্ট বা সূচিমুখের তড়িৎমক্ষণ ক্রিয়া, ঠিক আছে। তাহলে কি হবে? তাহলে এই আধানগুলো এর দিকে আকৃষ্ট হবে, এর উপরিতল থেকে আধান কমতে থাকবে, এবং আবার যখন কাছে আসবে এই মেঘ ধূলিকণাগুলো তখন বিপরীতধর্মী আধানগুলো বিকর্ষণ করে দূরে সরিয়ে দেবে, ফলে এর উপরিতল থেকে আধানের পরিমাণ আস্তে আস্তে কমে যাবে। এই আধানের পরিমাণ আস্তে আস্তে কমে যাওয়াকে বলে ডিসচার্জিং বা তড়িৎমক্ষণ। বাংলাতে কি বলে? তড়িৎমক্ষণ, ইংরেজিতে বলে ডিসচার্জিং। তো এটাকে বলবো সূচিমুখের তড়িৎমক্ষণ ক্রিয়া বা ডিসচার্জিং এফেক্ট অফ শার্প পয়েন্ট। ক্লিয়ার? চলো, তাহলে এই চ্যাপ্টার থেকে এই কটা জায়গায় আমরা পড়বো, আর কিছু পড়ার দরকার নেই। এবারে তুমি চাইলে আরো হাবিজাবি কোশ্চেন করতে পারো, বেসিক কনসেপ্ট এইটুকুই, ঠিক আছে। চলো পরের চ্যাপ্টারে যাই। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র সংজ্ঞাটা লিখে দিন। পুরো ডিটেলসের সংজ্ঞা আমরা যে সাজেশনের উত্তর দিয়েছি সেখানে আছে, এখানে তারা তো সংজ্ঞাটা লিখে দেওয়া যায় না। अगर डर को समझना है तो देवरा की कहानी सुनो, ঠিক আছে। আর डर को जितना है तो देवरा की कहानी सुनो। তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড আমরা এবারে বেস জায়গাতে ঢুকছি। এখানে আমাদের কি কি করতে হবে? এখানে আমাদের একদম কোশ্চেন কমন পাওয়া যাবে, হুবহু কমন পাওয়া যাবে, কোনো চাপ নেই। এখান থেকে যে 3 মার্কসের কোশ্চেন আসবে পুরো কমন, কোনো উপায় নেই যে এর বাইরে কোশ্চেন দেবে। কি কোশ্চেন দেবে? সিম্পল কথা ভাই, এখান থেকে কোশ্চেন দিলে গাউসের উপপাদ্য বিবৃত করে দিতেই হবে। তাহলে তুমি যদি সব কিছু ছেড়ে দিয়ে যারা একদম ভয় পাচ্ছে যে একদম টাইম নেই, হাতে টাইম নেই, পড়াশোনা করেনি, তাদের বলবো শুধু গাউসের উপপাদ্য বিবৃত করো দেখে যাও, আর তার প্রয়োগ দেখে যাও। প্রথম প্রয়োগটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মানে একটা দীর্ঘ ঋজু তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা। এই কোশ্চেনটা দেখে যাও, হুবহু কমন পড়ে যাবে। যদি তবুও কনফিডেন্স লো আসে, গোলীয় খোলকের ভিতরে আর বাইরে এই প্রয়োগটা দেখে যাও এবং এর অঙ্ক করে যাও, এবং এর সাথে একটা লেখচিত্র করে যাও। তবুও যদি কনফিডেন্স না আসে তাহলে একটা সমতল পাতের জন্য যে কোশ্চেনটা আছে সেটা দেখে যাও। সমতল পাতের কোশ্চেন থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে। এবারে প্রশ্ন হলো তাহলে আর বাকিগুলো থেকে, আর বাকিগুলো থেকেও বুদ্ধি করে পড়তে হবে। আর বাকিগুলো থেকে বুদ্ধি করে কেমন পড়তে হবে, তড়িৎ ফ্লাক্স থেকে নিউমেরিক্যাল আসবে কেমন করে করতে হবে, সবগুলো গুছিয়ে করে দেবো। ক্লিয়ার? চলো, সাজেশনের পিডিএফ কোথায় পাবো? দেখো, সাজেশনের পিডিএফ হলো এইগুলো, এই যেগুলো আমি লিখছি এগুলোকেই বলে সাজেশনের পিডিএফ। এগুলোই পিডিএফ করে তোমাকে দেওয়া হচ্ছে। যেহেতু আমি লিখছি তাই আমার অনেক সময় লেগে যাচ্ছে, তাই একটু মানে অনেক খাটনি হয়ে যাচ্ছে। সেই তুলনায় যদি একটু টাইপিং করে দিত তাহলে ইজিলি হয়ে যেত, যেহেতু আমাকে পুরোটাই লিখতে হচ্ছে। এগুলো হলো এগুলোকে পিডিএফ করে দেওয়া হয়, এটাকেই বলে সাজেশনের পিডিএফ। তো আমার মোটামুটি কিছু মিনিট বাকি আছে, সেগুলো আমি ম্যারাথন ক্লাস হয়ে যাওয়ার পরে 2 দিনের ভিতরে দিয়ে দেবো। ওকে চলো, কুলম্বের সূত্র।
প্রথমে কুলম্বের সূত্র আমরা মনে করছি তোমরা জানো। আচ্ছা তোমরা বলো প্রথমের এই বেসিকগুলো কি তোমরা জানো না? হালকা করে টাচ দেবো। কুলম্বের সূত্র তোমরা কি জানো না? তোমরা নিশ্চয়ই জানো যে ধরো তোমার একটা আধান Q1 একটা Q2, তাদের মাঝখানে দূরত্ব আর, তাদের মধ্যে যে বল কাজ করে আকর্ষণ বিকর্ষণ বল তাকে কুলম্ব ফোর্স বলে। সেটার মান হয় কুলম্বের সূত্র থেকে জানতে পারি F ইকুয়ালস টু কি, F ইকুয়ালস টু Q1 Q2 এর সাথে প্রপোর্শনাল টু হয়, F প্রপোর্শনাল টু হয় 1/r স্কয়ারের সাথে। তাহলে এখান থেকে পাই F প্রপোর্শনাল টু Q1 Q2/r স্কয়ার, দ্যাট মিন্স F ইকুয়ালস টু Q1 Q2 r স্কয়ার। এখানে একটা কনস্ট্যান্ট k ধরে নেই বা k ড্যাশ ধরে নেই, k ড্যাশের মান পরে দেখা গেল সেটার মান হয় 1/4 পাই এপসাইলন 0। এপসাইলন 0 কে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বলা হয়। এর মান হয়ে গেল 8.854 ইন্টু 10⁻⁻12 এবং তার একক আমরা দেখে নেব। ঠিক আছে, এইগুলোর গল্প তোমরা জানো নিশ্চয়ই। আর সিজিএস এ কি হয়, এপসাইলন 0 এর মান হয় 1/4 পাই, তাই এপসাইলন 0 জায়গায় 1/4 পাই বসালে কেটে গিয়ে 1/4 পাই এপসাইলনের মান আসে 1। তাই সিজিএস এ কুলম্ব ফোর্সের মান হয় Q1 Q2/r স্কয়ার। এই বেসিক ধারণাগুলো নিশ্চয়ই তোমার মনে আছে, তাই না? এবারে গল্প হলো, গল্প আর কিছু নয়, গল্প হলো অল্প, যে এখান থেকে কোশ্চেন তাহলে কি আসতে পারে? একটাই কোশ্চেন এখান থেকে আসতে পারে, কুলম্বের সূত্র লেখো, ওসব কোশ্চেন দেয় না। আসতে পারে এপসাইলন 0 এর একক ও মাত্রা লেখো, এপসাইলন 0 এর একক ও মাত্রা লেখো। ঠিক আছে, তাহলে কি লিখবো? এপসাইলন 0 প্রথমে আমরা একক আর মাত্রা বের করি। দেখো এই সূত্র থেকেই বেরিয়ে যাবে। কিভাবে বেরিয়ে যাবে দেখো, F ইকুয়ালস টু কত আছে, F ইকুয়ালস টু কত আছে, খুব সিম্পল কথা, F ইকুয়ালস টু Q1 Q2 এর একক কি হয়, কুলম 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 স্কয়ার, নিচে আছে কি r স্কয়ার মানে মিটার স্কয়ার। ঠিক আছে, আর কিছু তো নেই, আর আছে এখানে একটা এপসাইলন 0 4 পাই এর একক হয় না, তাহলে এপসাইলন 0 এর মান কত হবে, কুলম স্কয়ার নিচে ফোর্স বাই মিটার স্কয়ার, এটা হবে একক। ঠিক আছে, এটাকে যদি আমরা গুছিয়ে লিখি, আচ্ছা ফোর্সের একক কি হয়, ফোর্সের একক সবাই জানি, এসআই তে যদি আমরা নিই নিউটন হয়, তো নিউটন বসিয়ে দাও, নিউটন বাবুকে এনে এখানে ধরে বসিয়ে দিলাম, তাহলে কত আসলো আমাদের, কুলম স্কয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2, এটা হবে এপসাইলন 0 এর এসআই একক। এই কোশ্চেনটা আসে, এই কোশ্চেনটা আসে শর্ট কোশ্চেন হিসাবে। এবারে প্রশ্ন হলো এর মাত্রা তোমরা বের করতে পারবে কি? সবাই কমেন্টে বলো এর মাত্রা কি তোমরা বের করতে পারবে? খুব ইজি এর মাত্রা বের করা। তাহলে এপসাইলন 0 এর মাত্রা হচ্ছে, এখানে কুলম্বের মাত্রা হয় আইটি, আইটি এর স্কয়ার, আর এখানে হয় নিউটনের ফোর্সের মাত্রা হলো mlt টু দি পাওয়ার -2, আর মিটার স্কয়ারের মাত্রা কি হবে, এল স্কয়ার। ব্যাস কাটাকুটি করেই তোমরা মাত্রা পেয়ে যাবে। তাহলে কাটাকুটি করলে মাত্রা কত আসছে, m টু দি পাওয়ার -1, তোমার l টু দি পাওয়ার -3, ওকে, t টু দি পাওয়ার 4 আসছে, আর i স্কয়ার আসছে। এটা হয়ে যাচ্ছে মাত্রা। মাত্রাকে থার্ড ব্র্যাকেটে দিতে হবে, তাহলে m টু দি পাওয়ার 1, l টু দি পাওয়ার -3, t টু দি পাওয়ার 4, i স্কয়ার। ঠিক আছে তো, ব্যাস এটাই হলো মাত্রা। চলো তোমরা একটু লাইক টাইক করে দাও, একটু লাইক টাইক করে দাও দেখি। অনেক খাটাখাটনি হয়ে যাচ্ছে তো, সবে শুরু, এখন সারা রাত ধরে থাকতে হবে, 16 ঘন্টা 17 ঘন্টা পার হয়ে যাবে, পড়াতে হবে। লাইক করে দাও, লাইক করে দাও, রেসপেক্ট হিসাবে লাইক করে দাও। চলো, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ একটা কোশ্চেন দিলেও দিতে পারে, তবে অত চান্স নেই, এইসব কোশ্চেন দেয় না। ঠিক আছে, এখন বুদ্ধি করে তোমাকে পড়তে হবে। তো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, আচ্ছা তোমাদের কি মনে হয় এতটা ডিটেলস পড়ানোর কি তোমাদের প্রয়োজন আছে? হ্যাঁ কি বলছে, হ্যাঁ জিজ্ঞেস করে দাও। দেখো আমি তোমাদেরকে বলি, খুব ডিটেলসে পড়তে গিয়ে একদম সব পড়ে সব ভুলে গেলে বিপদ আছে। ঠিক আছে, ওর থেকে স্মার্ট পড়াটা প্রয়োজন। কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা ছোট্ট করে বলছি, শেয়ারিং ইজ কেয়ারিং, বুবাই স্যারের কথা। তো এদিকে ধরো Q1 থাকলো, এদিকে Q2 থাকলো। ঠিক আছে, এদের আমাদের করতে হবে কি, ধরো এটা মূল বিন্দু, মূল বিন্দু থেকে Q1 এর ডিস্টেন্স হয়ে গেল তোমার r1 ভেক্টর, আর Q2 এর ডিস্টেন্স হলো r2 ভেক্টর। ওকে ক্লিয়ার? এবারে আমরা করব কি, ধরো আমাদের F1 বের করতে বলছে, F12, F12 মানে কি, এগুলো মানে তোমাকে লিখতে হবে। F12 হলো তোমার Q1 আধানের জন্য Q2 আধানের উপরে ক্রিয়াশীল বল। তাহলে Q1 আধানের জন্য Q2 আধানের উপরে ক্রিয়াশীল বল, তাহলে সেটা ডিরেকশন কোন দিকে হবে, সেটা ডিরেকশন এদিকে হবে। তো এদিকে 1 থেকে 2 এর দিকে যে একক ভেক্টর হয় সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো r21। ঠিক আছে, r21 মানে অ্যাকচুয়ালি কি হয়, r2 মাইনাস r1। এগুলো আমরা কোথায় পড়েছিলাম, এগুলো আমরা পড়েছিলাম ভেক্টর চ্যাপ্টারে, পজিশন ভেক্টরে। ঠিক আছে, ভেক্টর চ্যাপ্টারে। ওকে, আবার F12 কত হয়, F21 কত হয়, F21 হয়ে গেল ডিরেকশন দ্বিতীয় আধানের জন্য প্রথম আধানের উপর আকর্ষণ বল, এদিকে ডিরেকশন, সেটার জন্য ভেক্টর কত হবে r12। r12 মানে হয়ে গেল r1 মাইনাস r2, মানে r2 রেসপেক্টে r1 এর পজিশন ভেক্টর। ঠিক আছে, তো এখান থেকে আমাদের ভ্যালুগুলো কি আসবে, তাহলে দেখো F12 এর ভ্যালু আসবে Q1 Q2, Q1 Q2 আর 1/4 পাই এপসাইলন 0 কমন সবার জন্য, আর নিচে হলো r21। r21 কেন, আমি যাচ্ছি 1 থেকে 2 এর দিকে, তাই পজিশন ভেক্টর r21। ঠিক আছে, কমন সবার জন্য, আর নিচে হলো r21,
R21 কেন আমি যাচ্ছি 1 থেকে 2 এর দিকে, তাই পজিশন ভেক্টর R21, ঠিক আছে। এই পজিশন ভেক্টরে কি স্কয়ার হওয়া উচিত ছিল ভেক্টরের সূত্র অনুযায়ী, তাহলে স্কয়ার দিলাম। এখন এই পুরো মানটা হলো স্কেলার, পুরো মানটা যদি স্কেলার হয় এটাকে ভেক্টর করার জন্য ওই ডিরেকশনে একক ভেক্টর দিয়ে গুণ করতে হয়। কোন স্কেলার মানকে ভেক্টর করতে গেলে ওই ডিরেকশনে একক ভেক্টর দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা হয়ে গেল এখন ভেক্টর ফর্ম। আর একক ভেক্টর মানে কি হয়? একক ভেক্টর মানে হয় সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করা। কি করা? সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করা। এখন উপরে সেই ভেক্টরটা বসাও, তার মান
দিয়ে ভাগ করো, তাহলে এখন প্রত্যেকের মান কত, r21 হোক বা r12 হোক, প্রত্যেক ভেক্টরটির মান হলো r, তাই না? এখানে ডিসটেন্সটা r আমরা ধরে নিলাম। তাহলে আমরা লিখবো কি পরের লাইনে, q1 q2, এখানে লিখবো 4 পাই এপসাইলন 0, নিচে লিখবো r কিউব হয়ে গেল, কারণ দেখো এই r21 গুণ হয়ে r21 এর কিউব হয়ে গেল, মানে r এর কিউব হয়ে গেল, আর উপরে তো থেকে গেল ভেক্টর r21। সিমিলার এটা করলে আমরা কি পাবো, সিমিলার এটা করলে আমরা পাবো q1 q2 4 পাই এপসাইলন 0, নিচে পাবো r কিউব, এখানে পাবো r12 ভেক্টর। এই দুটো হবে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, ঠিক আছে? এই দুটো হবে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ভেক্টরটা বসাও, তার মান দিয়ে ভাগ করো, তাহলে এখন প্রত্যেকের মান কত, r21 হোক বা r12 হোক, প্রত্যেক ভেক্টরটির মান হলো r, তাই না? এখানে ডিসটেন্সটা r আমরা ধরে নিলাম। আমরা লিখবো কি লাইনে, q1 q2, এখানে লিখবো 4 পাই এপসাইলন 0, নিচে লিখবো r কিউব হয়ে গেল, কারণ দেখো এই r21 গুণ হয়ে r21 এর কিউব হয়ে গেল, মানে r এর কিউব হয়ে গেল, আর উপরে তো থেকে গেল ভেক্টর r21। সিমিলার এটা করলে আমরা কি পাবো, সিমিলার এটা করলে আমরা পাবো q1 q2 4 পাই এপসাইলন 0, নিচে পাবো r কিউব, এখানে পাবো r12 ভেক্টর। এই দুটো হবে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, ঠিক আছে? এই দুটো হবে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। বলো বুঝতে পারলে কিনা বলো? লিখলে এইটুকু লিখতে হবে, ইম্পর্টেন্ট গুলো করিয়ে দেওয়া উচিত আমার মনে হয়। এইসব নিয়ে ঝামেলা না করে একদম পুরো সলিড নাম্বার তোলার মতো করে নেওয়া উচিত, তাই না? একদম এবার থেকে ওটাই করি। তাহলে তোমরা কি মত জানো, তোমরা তোমাদের মত জানো। अभी थोड़े दिन पहले डोंट बाय लैपटॉप राइट नाउ करके एक वीडियो बनाई थी और उसके अंदर हमने Lenovo लॉक कवर किया था, जो मैंने कहा था भी ओवर प्राइस है, बाद में प्राइस कम हो जाएगा। एंड उसी वीडियो में मैंने पूछा था भाई कमेंट करके बता देना हर हफ्ते 10 दिन में हम एक लैपटॉप लेके आएंगे तुम्हारे डिमांड पे, जो हमारे चैनल पे रह गया है। तो MSI का कटाना से रिलेटेड मेरे को कमेंट मिला, जो Ryzen 9 8000 सीरीज CPU के साथ है, RTX 4050 है, एंड ये लैपटॉप 99990 मतलब 1 लाख रुपए का चल रहा है आज की डेट में, जिस दिन मैं वीडियो बना रहा हूँ। बाद में हो सकता है कम हो जाए, एंड ये बेस्ट टाइम है वीडियोस बनाने का, बट खरीदने का बेस्ट टाइम नहीं है। मैंने पहले भी कहा था, अब भी कह रहा हूँ। और ये लैपटॉप भी भाई क्यों, क्या सेंस बनाता है, मतलब कोई सेंस नहीं। आपने टाइटल में देख लिया होगा, इस लैपटॉप के अंदर काफी सारे ड्रॉबैक्स हैं जो इसके प्राइस को बिल्कुल जस्टिफाई नहीं करते। सब कुछ डिटेल में कवर करूंगा। एंड यस, बाद में किस प्राइस पे अगर ये होगा तब लेना चाहिए, बिकॉज डिवाइस कोई भी बेकार नहीं होती, बस डिपेंड करता है उसका प्राइस कितना है, तो वो भी हम बात करेंगे। एंड कंपेटिटिव लैपटॉप से भी कंपेयर करेंगे, तो पूरी वीडियो देखना। एंड भाई डब्बा नहीं खोलने वाले, यहाँ पे कुछ ऐसा लैपटॉप हमारे को मिल जाएगा, टिपिकल कटाना वाली लुक, और साथ में 200 वॉट का अडाप्टर मिलता है इसके डब्बे में से। और भाई पूरा पॉलीकार्बोनेट बिल्ड में है लैपटॉप। एंड ये कटाना A17 है, तो 17 इंचेस का चौड़ा लंबा लैपटॉप है। इनको टीवी घोषित क्यों नहीं कर देते। एंड यहाँ पे हमारे को पूरा लैपटॉप पॉलीकार्बोनेट बिल्ड में मिलता है, एक हाथ से लिड आराम से ओपन हो जाती है। टॉप लिड भाई अच्छी खासी फिंगरप्रिंट मैग्नेट है, यहाँ पे अच्छे खासे फिंगरप्रिंट्स वगैरह आ जाते हैं। MSI की एनग्रेव्ड टाइप की ब्रांडिंग हो रखी है, लाइंस वाइंस बन रखी है। टॉप लिड फ्लेक्स हमारे को भाई मिलता है इसके अंदर, और यहाँ पे अगर आप कीबोर्ड फ्लेक्स देखोगे तो वो इतना ज्यादा नहीं है। एंड पीछे से लैपटॉप हमारे को टिपिकल सेम MSI वाली जैसी लुक होती है ना, उसके साथ मिलता है। एंड यहाँ पे हमारे को स्क्रीन वॉबल भी अच्छा खासा मिलता है। एक तो इतना बड़ा लैपटॉप है ना, तो जैसे आप थोड़ा बहुत इसको हिलाओगे या कुछ इधर उधर रखोगे तो स्क्रीन इसकी अच्छी खासी हिलती है। और भाई लैपटॉप का वेट अच्छा खासा है, 2.7 kgs का सिर्फ लैपटॉप है, और अगर आप चार्जर कॉर्ड भी इंक्लूड कर लेते हो तो 3.4 kgs तक चला जाता है। तो जो भी हल्के फुल्के लोग हैं ना, इनके कंधों में बिल्कुल जान नहीं और एकदम नहीं हमें तो हल्का, तुम मत लेना भाई, इसको दिक्कत हो जाएगी बहुत। एंड ये प्राइसिंग एंड वेरिएंट्स, ये तो 4050 वाला है, इसके अंदर एक 4060 वाला भी है जो 1,21,000 का चल रहा है। एंड जो 4070 वाला है वो 1,40,000 का है। तो अभी हम उनके बारे में तो बात नहीं कर सकते, बिकॉज उनकी स्पेक्स और इसकी स्पेक्स में डिफरेंस हो सकता है, वो एक बार आप ऑनलाइन सर्च कर लेना। मैं मेनली से ये बात, ये लैपटॉप आता है AMD Ryzen 9 8945HS प्रोसेसर के साथ, जो अभी भी 8 कोर 16 थ्रेड वाला प्रोसेसर है। यहाँ पे 3 जनरेशन बदल चुकी है, कोर थ्रेड इनके सेम चल रहे हैं। एंड ये हमारा 4 नैनोमीटर बेस प्रोसेसर है। और अगर इसको कंपेयर करते हैं ना साइड बाय साइड लास्ट इसकी जनरेशन से या फिर 6000 सीरीज से, तो हमारा जो 8000 सीरीज है ना, वो 7000 सीरीज से बल्कि कम परफॉर्म कर रहा है इन टर्म्स ऑफ Cinebench R23। एंड 6000 सीरीज से अच्छा खासा जंप है। ये मैं Ryzen 9 के बारे में बात कर रहा हूँ। एंड जो ग्राफिक्स कार्ड है इसके अंदर वो Nvidia RTX 4050 मिल जाएगा 6GB VRAM के साथ, 105 वॉट की TGP
जाती है, जो कि सही है मतलब 40-50 के हिसाब से, क्योंकि 100-110 तक ही जाता है वो। और हाँ, Ryzen AI भी अवेलेबल है, 16 टॉप्स का एनपीयू है इसके अंदर। वैसे अगर आप वेबसाइट पे देखोगे ना तो 39 टॉप्स मेंशन्ड है, वहां पे सीपीयू, एनपीयू और आईजीपीयू की परफॉर्मेंस टोटली लिख रखी है, और बेसिकली वो चलता भी उसी हिसाब से है। तो अगर आप स्पेसिफिकली किसी एक चीज को देखोगे तो आप उसको ट्वीक कर भी नहीं सकते, वो चलेगी आपके टास्क के हिसाब से ही। एंड 16 GB रैम मिल जाएगी, DDR5 5600 मेगा ट्रांसफर पर सेकंड स्पीड के साथ डुअल चैनल में, और मैक्सिमम 64 GB तक आप अपग्रेड कर सकते हो, जो MSI का कहना है। वैसे हो जाते हैं इनके लैपटॉप्स अपग्रेड, इवन सारे ही हो जाते हैं। 1 TB की Gen 4 SSD यहाँ पे हमारे को मिलती है, लेकिन स्पीड्स एग्जैक्ट Gen 4 वाली नहीं है, जो थोड़ी ठीक ठाक वाली Gen 4 होती है ना, 4300 के आसपास रीड स्पीड एंड 3600 के आसपास राइट स्पीड। एंड इसके अंदर 2 SSD का स्लॉट मिलता है। पर स्लॉट कितने TB तक का सपोर्ट है? मेरे हिसाब से पर स्लॉट 2 TB तक वैसे हो जाना चाहिए, बट ब्रांड्स को मेंशन करना चाहिए अपनी वेबसाइट पे और सब जगह, जो भी ई-कॉमर्स वगैरह, थोड़ा आइडिया मिल जाता है। एंड कनेक्टिविटी में Wi-Fi 6E एंड ब्लूटूथ वर्जन 5.3 एंड MS ऑफिस इस लैपटॉप के अंदर नहीं मिलेगा, इतना महंगा होते हुए भी, जबकि कंपटीशन लाइक ओमेन हो गया, Lenovo Lock हो गया, एंड देयर आर सम लैपटॉप्स जिसके अंदर MS ऑफिस मिलता है, तो वो होना चाहिए था। एंड 1 मंथ का Xbox गेम पास मिलता है, जो Lenovo के लैपटॉप्स में 3 मंथ्स मिल जाता है, तो वो भी एक थोड़ा सा ड्रॉबैक है। एंड नाउ बेंचमार्क Cinebench 2024 के स्कोर्स आप अपने सामने देख सकते हो। देन ये रहा Cinebench R23, और उसके बाद ये रहा Geekbench 6 के CPU स्कोर्स, मल्टी कोर एंड सिंगल कोर। जो इसका प्रोसेसर है नंबर ठीक निकाल के दे रहा है। एंड Geekbench 6 का OpenCL फॉर GPU होता है 82,000 के आसपास। और ये रहा Geekbench 6 का AI वाला बेंचमार्क, अगर कंपेयर वगैरह करना हो दूसरे सिस्टम से। देन क्रॉसमार्क, जिसके अंदर प्रोडक्टिविटी, क्रिएटिविटी एंड रिस्पॉन्सिवनेस मिल जाती है हमारे को। और ये रहा ब्लेंडर बेंचमार्क 2600 के आसपास। एंड ब्लेंडर में BMW का रेंडर निकाला था GPU से 26 सेकंड्स के आसपास में स्कोर निकल के आ गया था। फिर ये रहा 3D Mark टाइम्स पाई, जिसमें CPU स्कोर अच्छा है, इवन GPU स्कोर 40-50 के हिसाब से जैसा होना चाहिए वैसे ही आ रहा है। VR मार्क में 12,600 के आसपास सुपर स्कोर है, VR गेमिंग आप कर पाओगे इसके ऊपर। एंड PC मार्क 10 जो हमारा प्रोडक्टिविटी वगैरह के लिए होता है 7,000 प्लस स्कोर है, जो कि ठीक है। फिर प्रोडक्टिविटी के बेंचमार्क Puget बेंचमार्क निकाला फोटोशॉप के लिए 6900 प्लस, किसी भी लेवल का अच्छे से अच्छा फोटोशॉप आप इस लैपटॉप पे चला सकते हो, प्रोसेसर पावरफुल है। सेम गोज विद प्रीमियर प्रो, यहाँ पे स्कोर हमारा 6800 के आसपास निकल के आ रहा है, यानी कि 4K 60 FPS तक क्या वीडियो एडिटिंग कर पाओगे। डिपेंड करता है कितनी बड़ी टाइमलाइन है, कितनी लेयर्स पे काम कर रहे हो, कितने ट्रांजिशन इफेक्ट्स, तुम्हें पता होगा। यहाँ पे हमने टेस्ट करके देखा तो हमारे को कोई दिक्कत नहीं है हमारे टाइप की एडिटिंग में। एंड डाविंची में भी अच्छा 6000 प्लस का स्कोर निकल के आ गया। तो ओवरऑल परफॉर्मेंस को कंक्लूड कर लेते हैं, प्रोडक्टिविटी में कोई दिक्कत नहीं आने वाली है। यहाँ पे फोटो एडिटिंग एंड वीडियो एडिटिंग में मल्टीटास्किंग वगैरह करोगे कोई दिक्कत नहीं है। कोडिंग करने वाले हो, म्यूजिक प्रोडक्शन वाले सॉफ्टवेयर चलाने वाले हो, उसके अंदर तो कोई दिक्कत नहीं है। अगर बात करते हैं जीपीयू इंटेंसिव टास्क की, जीपीयू वाले आपने सारे बेंचमार्क देखे, तो यहाँ पे जो 40-50 है हमारा, बिगिनर लेवल से इंटरमीडिएट लेवल तक के टास्क आपके करवा सकता है, बट उसके अंदर भी बहुत सब्जेक्टिव चीजें हैं। कौन बंदा किस टाइप के प्रोजेक्ट पे काम कर रहा है, फॉर एग्जांपल कोई गेम डेवलपर है, कोई 3D मॉडलिंग आर्किटेक्चर वाला काम कर रहा है, उसमें वो कितने बड़े मॉडल्स पे काम कर रहा है, तो बहुत सारी चीजें हो सकती है। एंड यस, यहाँ पे मैं कह सकता हूँ जैसा प्रोसेसर और जीपीयू कॉम्बिनेशन है, बहुत सारे लैपटॉप सामने देख लिया होगा, और इसके अंदर भी सारे टास्क हो जाएंगे। और अगर इसी के प्रोसेसर को कंपेटिटिव लैपटॉप्स के प्रोसेसर से कंपेयर करें, जो मतलब सेम प्राइस सेगमेंट में आ जाते हैं, तो आप ये ग्राफ देख सकते हो अपने सामने वीडियो पॉज करके। तो यहाँ पे जो इंटेल के प्रोसेसर है ना, वो काफी ज्यादा बेटर मल्टी कोर के अंदर और सिंगल कोर के अंदर चले जाते हैं, बट ऑब्वियसली वो पावर ड्रॉ भी बहुत ज्यादा करते हैं। एंड उसी के लिए हमने यहाँ पे प्राइम 95 चलाया था 1 घंटे के लिए, जिसमें सीपीयू हमारा 100% लोड पे चला जाता है। जो यहाँ पे सीपीयू जो मैक्सिमम टेंपरेचर गए वो 75 डिग्री तक गए, और जो एवरेज भी है वो 66 डिग्री का निकल गया है। एंड मैक्सिमम वोल्टेज भी अगर आप देखोगे तो 65 वॉट तक है, जहाँ पे इंटेल भाई अपना 90, 80, 100 तक चला जाता है। और क्लॉक स्पीड्स भी अगर आप देखोगे तो 5.24 गीगाहर्ट्ज तक गई, एंड एवरेज 4.36 गीगाहर्ट्ज आ गया था, यानी कि थ्रॉटलिंग का इशू नहीं है। इंटेल में थ्रॉटल होता है, तो ये पावर एफिशिएंट प्रोसेसर्स है AMD स्पेसिफिकली। एंड सिमिलरली 1 घंटे का फॉर्मार्क चलाया फॉर जीपीयू, यहाँ पे मैक्सिमम हमारा जीपीयू 107 वॉट तक चला गया था, बट एवरेज 59 वॉट का निकल गया। वैसे आपको गेमिंग में आइडिया हो जाएगा कितनी वॉटेज ड्रॉ हो रही है कितनी नहीं। एंड टेम्परेचर भी ठीक ठाक, मैंने 72 एंड 57 डिग्री के आसपास चले गए थे। और परफॉर्मेंस की इतनी बात हो गई तो जरा गेम टेस्ट नहीं करेंगे एकदम फुल डिटेल में। अब गेम टेस्ट पे नजर मारो, फिर आगे बात करते हैं। तो सबसे पहले CS2 हमने टेस्ट किया, जिसके अंदर हमारे को आराम से एवरेज 150 FPS मिल रहे हैं। एंड ये पहला गेम है, आप देख सकते हो टेम्परेचर हमारे 45-50 वॉट पे 80 डिग्री के आसपास तक जा चुके हैं, और मेरे शहर में थोड़ा ठंडा है, 18 डिग्री के आसपास रूम टेम्परेचर है। बाकी आगे देखते हैं थर्मल्स का क्या मामला बैठता है। एंड बैटरी परसेंटेज मैंने ऑन कर दिया, तो अगर कोई बैटरी ड्रॉप हो गेमिंग के टाइम पे तो पता चल जाए। एंड यस, तुम्हारे माइंड में आ रहा होगा वैलोरेंट का क्या हाल चाल है, तो भाई वैलोरेंट हम इसके अंदर टेस्ट करके देख रहे थे, कुछ अनयूजुअल एरर करके शो कर रहा था, मतलब चल ही नहीं रहा था। प्रोबेबली कोई गेम इशू या सर्वर इशू चल रहा होगा। उसके बाद 10 साल से जिस गेम को रगड़ रहे हैं हम, GTA 5, यहाँ पे 140 एवरेज FPS मिल रहे हैं अल्ट्रा पॉसिबल सेटिंग्स में, मतलब सब कुछ हाईएस्ट पे हमने कर दिया था। एंड सारे गेम्स ऑब्वियसली 1080p पे टेस्ट हो रहे हैं, जो इसका नेटिव रेजोल्यूशन है। और मैक्सिमम सेटिंग्स पे एल्डन रिंग 60 FPS लॉक्ड गेम है, मैक्सिमम FPS मिल रहे हैं इसके अंदर। देन वी टेस्टेड RDR2 फेवर क्वालिटी, यानी कि हाईएस्ट पॉसिबल सेटिंग्स, TLSS ऑन एंड ऑफ दोनों सिनेरियोस पे वही 65-75 के आसपास FPS मिल रहे हैं, बढ़िया प्लेबल FPS। और उसके बाद साइबरपंक, एंड यहाँ पे फ्रेम जनरेशन भाई 40 सीरीज है वो मिलता है हमारे को, जिसमें एकदम डबल फ्रेम रेट हो जाते हैं
हमारे फ्रेम जनरेशन लगा के अल्ट्रा पे टेस्ट कर रहे हैं और अच्छे फ्रेम रेट मिल रहे हैं। एंड वहीं पे अगर हम रे ट्रेसिंग को भी ऑन कर देते हैं अल्ट्रा पे, तो रॉ परफॉर्मेंस में तो इतने अच्छे एफपीएस नहीं मिलते, लेकिन अगर आप फ्रेम जनरेशन लगाओगे तो बढ़िया 80 एवरेज एफपीएस मिल जाते हैं। देन हॉगवर्ट्स लेगेसी अल्ट्रा सेटिंग सब कुछ रे ट्रेसिंग वगैरह लगाया था, फ्रेम जनरेशन लगा के प्लेबल 55-60 एफपीएस मिलते हैं। रॉ परफॉर्मेंस इतनी प्लेबल नहीं है, ऑब्वियसली 40-50 है ये। देन वी टेस्टेड द लास्ट ऑफ अस एंड यहाँ पे अच्छे हाई सेटिंग्स पे फ्रेम रेट मिल रहे हैं, डीएलएसएस ऑफ एंड ऑन दोनों पे। उसके बाद हॉराइजन फॉरबिडन वेस्ट, इसके अंदर रॉ परफॉर्मेंस इज ओके, लेकिन फ्रेम जनरेशन लगाओगे तो बढ़िया एफपीएस मिलता है। एंड ज्यादातर सारे गेम्स ना हम हाईएस्ट पॉसिबल सेटिंग्स पे खेलते हैं, जिससे कि आपको आइडिया हो जाए, वरना हाई पे मीडियम पे उस पे तो आप आराम से खेल ही पाओगे। देन गोस्ट ऑफ सुशीमा, ये अच्छा खासा ऑप्टिमाइज्ड गेम है, इसके अंदर बढ़िया फ्रेम रेट हमारे को मिल जाते हैं इवन ऑन रॉ परफॉर्मेंस। बाकी फ्रेम जनरेशन लगा के तो भाई ऑलमोस्ट डबल वाला मामला हो जाता है। हेलब्लेड 2 बहुत ज्यादा इंटेंसिव है, हाई सेटिंग्स पे रॉ परफॉर्मेंस इतनी अच्छी नहीं निकल पाती, बट फ्रेम जनरेशन लगा के कोई दिक्कत नहीं है। बाकी चाहो तो अगर आपको रॉ भी खेलना है तो मीडियम सेटिंग्स या लो सेटिंग्स में खेल लो। एंड टेम्परेचर अभी भी मैनेज्ड है, AMD के सीपीयू जिसमें होता है पावर एफिशिएंट रहते हैं, तो ऐसी कोई दिक्कत आती नहीं है। उसके बाद भाई स्पाइडरमैन 2 आ चुका है हमारा लैपटॉप्स पे, तो स्पाइडरमैन को लिस्ट में ऐड करना तो बनता था चेक करने के लिए। इनिशियली बता रहे थोड़ा अनस्टेबल है गेम, अभी पता नहीं है स्टेबल हुआ नहीं हुआ, हमने तो लेटेस्ट अपडेट में टेस्ट किया। एंड यहाँ पे वेरी हाई सेटिंग्स पे यू विल गेट प्लेबल एफपीएस लाइक 40-50 नॉर्मली, एंड फ्रेम जनरेशन इसके अंदर मिलता है, उसके अंदर तो डबल फ्रेम रेट हमारे को मिल ही जाते हैं। एंड अगर रे ट्रेसिंग को भी वेरी हाई पे कर देते हैं तो फ्रेम जनरेशन लगा के अच्छे खासे फ्रेम रेट मिल जाते हैं, लेकिन रॉ परफॉर्मेंस इतनी अच्छी नहीं है। और एलन वेक 2 बहुत हैवी गेम है भाई, एकदम फुल जीपीयू की जान निकालने वाला। एंड यहाँ पे हाई सेटिंग्स पे आप आराम से खेल पाओगे फ्रेम जनरेशन लगा के। रे ट्रेसिंग जैसी अल्ट्रा पे करते हैं तो भैया लैपटॉप कहता है सॉरी हमसे नहीं हो पाएगा, लेकिन फ्रेम जनरेशन लगा के आप खेल पाओगे। बट दिस इज हाई सेटिंग्स, मीडियम या लो पे खेलना हो डेफिनेटली ज्यादा एफपीएस आप निकाल सकते हो। ब्लैक मिथ वुकोंग सिनेमैटिक हाईएस्ट पॉसिबल सेटिंग्स यानी कि, तो इसके अंदर हमारे को अच्छे फ्रेम रेट नहीं मिलते क्योंकि अनरियल इंजन 5 वाला गेम है और बहुत ज्यादा हैवी है, चाहे फ्रेम जनरेशन लगा दो। लेकिन मुझे थोड़ा सा डाउट हुआ क्योंकि इतने कम फ्रेम रेट मैं एक्सपेक्ट नहीं कर रहा था, लेकिन जैसे हमने रे ट्रेसिंग को वेरी हाई पे किया ना तो हमारे फ्रेम रेट बेटर निकल के आ रहे हैं कंपेयर टू रे ट्रेसिंग ऑफ। तो प्रोबेबली कुछ ग्लिच वगैरह हो गेम में कभी-कभी हो जाता है। तो मतलब कहने का ये है कि ब्लैक मिथ वुकोंग भी आप इससे खेल सकते हो सिनेमैटिक सेटिंग्स पे, बाकी चाहो तो सेटिंग्स ट्वीक कर लेना। एंड ओवरऑल कंक्लूड करते हैं गेमिंग के मामले में कोई दिक्कत नहीं है लैपटॉप में, मतलब जैसी परफॉर्मेंस इस सीपीयू जीपीयू की कॉम्बिनेशन को देनी चाहिए ना वैसी ही परफॉर्मेंस यहाँ पे हमारे को मिल रही है। एंड 40-50 का तुम्हें पता है आने वाले टाइम में 2-3 साल में जो भी गेम्स आएंगे वो आप अपने लैपटॉप पे खेल पाओगे, क्योंकि फ्रेम जनरेशन मिलती है और सेटिंग्स इतनी सारी होती है, तो ट्वीक करके ऑलमोस्ट सारे गेम्स आप खेल ही सकते हो। एंड पोर्ट्स के मामले में राइट साइड में RJ45 लैंड पोर्ट मिलता है, HDMI 2.1 का पोर्ट मिल जाता है जिसका आउटपुट 40-50 से ही है, एंड एक टाइप सी 3.2 Gen 1 वाला पोर्ट मिलता है जो डिस्प्ले आउटपुट भी सपोर्ट करता है, RTX 4050 से आउटपुट मिलता है, हाई स्पीड डेटा ट्रांसफर भी हो जाएगा, लेकिन कोई भी पावर डिलीवरी नहीं होगी। देन यहाँ पे हमारे को एक टाइप ए पोर्ट मिल जाएगा 3.2 Gen 1 वाला और एक हेडफोन माइक जैक का कॉम्बो। एंड लेफ्ट साइड में एक टाइप ए पोर्ट है USB 3.2 Gen 1 और एक टाइप ए USB 2.0। ये क्या सेंस बन रहा है इतने महंगे लैपटॉप में 2.0 का टाइप ए पोर्ट होने का। एंड मोर ओवर टाइप सी PD का सपोर्ट नहीं है भाई, आज की डेट में बहुत इंपॉर्टेंट फीचर है, ड्रॉबैक। और हाँ लेटेस्ट लैपटॉप है मक्स स्विच मिलता है इसके अंदर MSI सेंटर सॉफ्टवेयर में जाके, जिसको आप चेंज कर सकते हो। डिस्क्रीट वाले में बेटर परफॉर्मेंस जिसमें डिस्प्ले आउटपुट 40-50 से हो जाएगा, एंड हाइब्रिड वाले में iGPU से जिससे हमारे को ज्यादा बेटर बैटरी बैकअप मिलता है। पता होगा मक्स स्विच का काम ही होता है। और 17 इंच का भाई लैपटॉप है, तो यहाँ पे कीबोर्ड हमारे को फुल साइज मिलता है, लेकिन अगर आप देखोगे ना लेफ्ट राइट में स्पेस काफी ज्यादा छोड़ रखी है, जिसकी वजह से नमपैड की कीज काफी छोटी हैं, जो बड़ी हो सकती थी, काफी काम आती है लोगों के। एंड ये हमारा 4 जोन RGB गेमिंग कीबोर्ड है जिसको आप कस्टमाइज कर पाओगे MSI सेंटर सॉफ्टवेयर में जाके। एंड RGB अच्छी खासी है, मतलब अंधेरे में आप देखोगे बढ़िया फील आती है। एंड कीबोर्ड की टाइपिंग फील भी बढ़िया है, जैसे गेमिंग कीबोर्ड है, टैक्टाइल फील होता है। 1.7 mm का की ट्रैवल यहाँ पे मिल जाएगा हमारे को। एंड गेमिंग वाली लुक के लिए WASD हमारा हाईलाइटेड है। और कीबोर्ड के आसपास देखोगे ना तो यहाँ पे बढ़िया डिजाइन मिलता है पावर की के आसपास, एंड यहाँ पे स्पेस बार के नीचे भी, एंड एरो कीज पे भी शॉर्टकट्स वगैरह हमारे को मिलते हैं और गेमिंग वाली वाइब है। लेकिन वहीं पे जो ड्रॉबैक है, इतने बड़े लैपटॉप में ट्रैक पैड इतना सा ट्रैक पैड कौन देता है भाई, और यूज करने में वो पता लगता है कि यार एक बड़ा ट्रैक पैड एक बार चलाने की आदत हो जाए ना, फिर छोटे में लगता है मजा नहीं आ रहा। वैसे फुली क्लिकेबल वाला है, स्मूथ है चलने में, वैसी कोई दिक्कत नहीं है, मल्टी जेस्चर वगैरह को सपोर्ट करता है, लेकिन साइज छोटा है ट्रैक पैड का। और फिर एक और ड्रॉबैक आ जाता है लैपटॉप का भाई, इसकी डिस्प्ले 17 इंचेस की डिस्प्ले यहाँ पे हमारे को मिलती है। फुल HD 1080p डिस्प्ले, IPS लेवल, रिफ्रेश रेट 144 हर्ट्ज का है, लेकिन कलर गैमेट बेसिक। यहाँ पे हमारी टेस्टिंग में 67% sRGB निकल के आई, 47% NTSC, 50% Adobe RGB एंड 49% P3। वैसे एक चीज का डिस्क्लेमर दे दूं, जो हायर वेरिएंट्स है 4060, 4070 वाले, प्रोबेबली उनके अंदर बढ़िया डिस्प्ले हो सकती है, तो एक बार आप चेकआउट कर लेना अगर मान लो बड़ा वेरिएंट खरीदने का मन बनता है, बाद में जब सस्ता हो, अभी नहीं। एंड जो पीक ब्राइटनेस गई भाई वो 250 निट्स के आसपास की गई, एंड डिस्प्ले হয় এটাকে ভেক্টর করার জন্য ওই ডিরেকশনে একক ভেক্টর দিয়ে গুণ করতে হয়। কোনো স্কেলার মানকে ভেক্টর করতে গেলে ওই ডিরেকশনে একক ভেক্টর দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা হয়ে গেল এখন ভেক্টর ফর্ম। আর একক ভেক্টর মানে কি হয়? একক ভেক্টর মানে হয় সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করা, কি নিচে আসে
আধানের মধ্যে মাধ্যমের তড়িৎভেদ্যতা, এদের একটা আসে, সেটা কি একটু বলে দিই। আমরা দেখেছি এপসাইলন জিরো শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, ঠিক আছে। তাহলে যদি এপসাইলন বসাই তাহলে হলো ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা, এদের একটা অনুপাত হয় এপসাইলন বাই এপসাইলন জিরো, এটাকে বলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, তার মান হলো কে, ঠিক আছে। তো আমরা দেখব বায়ুর ক্ষেত্রে কে এর মান হয় 1, কারণ বায়ু হলে দুটো মাধ্যমই এপসাইলন জিরো হয়ে গেল, তাই কে এর মান আমরা কত পাই 1। এই বিষয়গুলো তোমাদের জানাশোনা বিষয় আছে, ঠিক আছে, এগুলো নিয়ে আর কোনো কনফিউশন বাড়িয়ে দরকার নেই। ওকে, এবারে আসছি আমরা বহু সংখ্যক আধানের মধ্যে বল বা উপরিপাতের নীতি, এসবগুলো নিয়ে ঝামেলা করলে হবে না। অনেকগুলো একটা আধানের জায়গায় যদি অনেকগুলো একটা আধান আর চারপাশে অনেকগুলো আধান আছে, কিউ এটা আধান, বাকি আধানগুলো তোমার অনেকগুলো আছে, ধরো Q1 Q2 Q3, তো সবার জন্য এর উপরে আকর্ষণ বল করবে, আকর্ষণ বিকর্ষণ বল করবে, সেগুলোর সব কি যোগ হবে, ভেক্টর যোগ হবে, ঠিক আছে। তাহলে F1 এর উপরে ধরো এটা F1, এগুলো হলো 2 3 4 এরকম, তাহলে F1 এর উপরে বলটা কত হবে, সেটা হলো এর জন্য একবার, একবার এর জন্য, একবার এর জন্য, প্রত্যেকের বলের যোগফল, তাহলে সেটা হবে F21, সেটা হবে F31, সেটা হবে F41, প্রত্যেকটার জন্য এর উপরে আকর্ষণ বিকর্ষণ বলের কি যোগফল, ভেক্টর যোগফল, এরকম ভাবে চলতে থাকবে, এটাকে বলে উপরিপাতের নীতি, ছেড়ে দাও এটা, ঠিক আছে। তারপরে হলো আহিত বস্তুর সাম্যাবস্থা, ফার্মাবস্থা, এইসব অত জানার দরকার নেই, কোশ্চেন করার সময় আমরা দেখে নেব, ঠিক আছে। একটা জিনিস এখানে জানো, সাম্যাবস্থা বিষয়টা হলো এটা, ধরো এখানে আমার আধান আছে প্লাস কিউ, এখানে আরেকটা প্লাস কিউ, এখানে একটা প্লাস কিউ, তিনটে আধান আছে, এরা যদি সাম্যাবস্থায় থাকে তাহলে কি হবে, সাম্যাবস্থায় থাকলে দেখা যাবে যে এর উপরে টোটাল আকর্ষণ বিকর্ষণ বল এই দুটো আধানের জন্য, বা এর উপরে টোটাল আকর্ষণ বিকর্ষণ বল এই দুটো আধানের জন্য, বা এর উপরে টোটাল আকর্ষণ বিকর্ষণ বল এই দুটো আধানের জন্য, এগুলোর সব কি হবে, জিরো হবে, প্রত্যেকের উপরে লব্ধি আকর্ষণ বিকর্ষণ বলের মান জিরো হবে, তারপরে তিনটে কণা সাম্যাবস্থা আছে, এইটুকু জাস্ট জেনে রাখো। এবারে আধানের বন্টন ফন্টনগুলো আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো তড়িৎ ক্ষেত্রতে চলে যাই, যেগুলো প্রয়োজন সেগুলো পড়ি, বাকি হাবি যাবি অত পড়ানোর দরকার নেই, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র কি তোমরা জানো, তড়িৎ ক্ষেত্রের বেসিকটা তোমরা জানো, এটা নিয়ে কোনো কনফিউশন নেই, যে একটা আধান থাকলে তার আশেপাশের একটা অঞ্চল জুড়ে অন্য কোনো আধান থাকলে তার উপর আকর্ষণ বিকর্ষণ বল কাজ করবে, ঠিক আছে, এটাকে কি বলে, তো এর যতটা এরিয়া জুড়ে তার আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে তাকে তার কি বলে, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। এখন প্রশ্ন হলো এই ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র যদি অন্য আধান আসলে সে নিশ্চয়ই তাকে আকর্ষণ করবে, এখন ইলেকট্রিক ফিল্ডটা কতটা শক্তিশালী সেটা বোঝা যায় তার ইন্টেন্সিটি বা প্রাবল্য দেখে, তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র কতটা শক্তিশালী তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইন্টেন্সিটি থেকে বুঝতে পারবো, সেটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে সেটাকে কি বলবো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি একটা একক ধনাত্মক আধান রাখি তাহলে তার উপরে যে কি হবে, তার উপরে যে আকর্ষণ বল অনুভব করবে বা যে বল অনুভব করবে তাকে বলা হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটাকে ই দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, সেই ই হয়ে গেল অ্যাকচুয়ালি কুলম্ব বলকে তার আধান দিয়ে ভাগ করা, ব্যাস এইটুকু জেনে রাখো, ঠিক আছে। এবারে এফ এর মান তোমরা জানো, তার মাত্রা একক জানো, তাকে কিউ দিয়ে এ করলে একক কি হবে, নিউটন পার কুলম, ঠিক আছে, নিউটন পার কুলম ইনভার্স, ব্যাস এইটুকু জানলেই হবে। এবারে আসছি আমরা বলরেখা, বলরেখাতে দেখো আমি অঙ্কগুলো কিন্তু করাবো, আগে এগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। তড়িৎ বলরেখা কাকে বলে, তড়িৎ বলরেখা হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা রিপ্রেজেন্ট করি যে কাল্পনিক লাইনগুলো দিয়ে, তাকে তড়িৎ বলরেখা বলে। এখন এখান থেকে কি কোশ্চেন আসে, হাবিজাবি কোনো কোশ্চেন আসে না, একটাই কোশ্চেন এখান থেকে, সেটা হলো যে তড়িৎ বলরেখাগুলো বদ্ধ লুপ গঠন করে না কেন, এটা কোশ্চেন। তাহলে কি বলবো তখন, আমরা দেখেছি ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখাগুলো বাইরে বেরিয়ে যায়, ঋণাত্মক আধান থেকে তড়িৎ বলরেখাগুলো ভিতরে ঢোকে, তাহলে কখনোই তড়িৎ বলরেখা একটা আধান থেকে বেরিয়ে সেই আধানে ঢুকবে না, তাহলেই তো বদ্ধ লুপ গঠন করবে, কারণ সবসময় পজিটিভ আধান থেকে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে আর নেগেটিভ আধানের ভিতরে ঢুকছে, ঠিক আছে। তাই সবসময় তড়িৎ বলরেখার ডিরেকশন, যেটা তড়িৎ বলরেখার উপরে যদি কোনো বিন্দুতে স্পর্শক টানি তাহলে সেটা কি হয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশন বোঝায়, তাই না, কারণ এটা দিয়ে তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকেই আমরা রিপ্রেজেন্ট করছি আলটিমেটলি, ওকে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা এটা বলতে পারি যে
তড়িৎ বলরেখাগুলো সবসময় ধনাত্মক আধান থেকে বের হয় এবং ঋণাত্মক আধানে প্রবেশ করে। এরা কখনোই একটা আধান থেকে বেরিয়ে সেই আধানে ঢুকতে পারে না, তাই এরা কখনো ক্লোজ লুপ বা বদ্ধ লুপ গঠন করে না। ব্যাস এইটুকু বলতে হবে। এই যে আবার কোশ্চেনটা ঘুরিয়ে ভাবে দিতে পারে, একটি বলরেখার শুরু এবং শেষ কি একই পরিবাহিতে হয়? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। ঠিক আছে, এই কোশ্চেনটা এখান থেকে। আচ্ছা, ইলেকট্রিক ডাইপোল এবারের জন্য অ্যাভয়েড করো, ইলেকট্রিক ডাইপোল অ্যাভয়েড করো, বিকজ ইলেকট্রিক ডাইপোল থেকে আগের বারে দুটো কোশ্চেন দিয়েছে, ইলেকট্রিক ডাইপোল থেকে আগের বারে দুটো কোশ্চেন দিয়েছে বাবু। ঠিক আছে, ফলে ইলেকট্রিক ডাইপোল তুমি অ্যাভয়েড করো। কি কি কোশ্চেন দিয়েছে? তবে ইলেকট্রিক ডাইপোলের বেসিকটা তোমাকে বলে দিই, বেসিকটা তোমাকে জানতে হবে। ডাইপোল মানে কি? সমপরিমাণ কিউ কিউ আধান থাকবে এবং বিপরীত আধান, একটা প্লাস হলে একটা মাইনাস হবে, এবং এর একটা নির্দিষ্ট দূরত্বটা খুব বেশি নয়, একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে। ধরো দূরত্বটা আমরা বললাম 2L। ঠিক আছে, তাহলে এটা কি তৈরি করলো? ডাইপোল বা দ্বিমেরু গঠন করলো, এটাকে ইলেকট্রিক ডাইপোল বলা হয়, চার্জ দিয়ে গঠিত হয়েছে বলে। এখন এর ডাইপোল মোমেন্ট আমরা কিভাবে বের করবো? এটাকে বলে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। সেটা আমরা জানি পি একটা ভেক্টর, পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যে কোনো একটি আধানের মান, তাদের ভিতরে দূরত্ব 2L, এদের গুণফলকে কি বলা হয়? তার ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। এল হলো ভেক্টর, এটা হলো তার ভেক্টর ফর্ম। এখন এখান থেকে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে অবস্থিত কোশ্চেনটা দিয়েছে, তাহলে অক্ষের উপর অবস্থিত কোশ্চেনটা দিয়েছে। আর কি কোশ্চেন দিয়েছে বাবু? এক নম্বর হলো অক্ষের উপর অবস্থিত বিভব দিয়েছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দিয়েছে। তাহলে অক্ষের উপরে কোনো কোশ্চেন করার দরকার নেই। শুধু ওটা নয়, টর্কের মান টাউ ইকুয়ালস টু পি ক্রস ই, এটাও দিয়েছে। তাহলে দুটো কোশ্চেন তো ডাইপোল থেকে দিয়ে দিল। তাই এবারে চোখ বন্ধ করে ডাইপোলকে অ্যাভয়েড করতে হবে, চোখ বন্ধ করে ডাইপোলকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, অপটিক্স পরে করানো হবে। এক্ষুনি অপটিক্স করলে, অপটিক্স দেখো 14 মার্কসের জন্য অপটিক্স অনেকটা পড়তে হবে, তাহলে ওটা এক্ষুনি করা উচিত। এটা তো বোকামি হবে না? কে বলছো ওটা? গেমিং উইথ প্রীতম, তুমি এটা ভুল বলছো। 14 নম্বরের জন্য এক্ষুনি অতটা অপটিক্স পড়ার দরকার নেই। অপটিক্স দেখো না কিভাবে বুদ্ধি করে আমরা পড়ছি। ওকে, তাহলে আমরা এখান থেকে ডাইপোল থেকে কিছুই পড়বো না। ডাইপোল থেকে শুধু একটা কাজ করতে পারো তোমরা, লম্ব সমদ্বিখণ্ডকের অঙ্ক করতে পারো। তাহলে ডাইপোল থেকে কি করবে? ডাইপোল থেকে তোমরা লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হলে তার অঙ্ক করো। ঠিক আছে, আর কি করো? আর যে কোনো বিন্দুর জন্য একটা ফর্মুলা আছে, সেটা তোমরা জানো, তার প্রমাণটা করো। সেটা মাঝে মাঝে আমরা দেখেছি টেস্ট পেপারে দিচ্ছে, E ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0 p/r³ √3 cos স্কয়ার থিটা প্লাস 1, এটা বারবার দিচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে এই কোশ্চেনটা করব আর লম্ব সমদ্বিখণ্ডকের অঙ্ক করব তড়িৎ দ্বিমেরু থেকে। বাকি গল্প শেষ। যদি খুব এদিক ওদিক ঘুরিয়ে দেয় তাহলে এর ভিতরে কমন পেয়ে যাবে। চলো তাহলে আমরা এই দুটো করে নিই, হাবি জাবি বেকার কেটে লাভ নেই, কারণ আগের বার এসে গেছে। তাহলে প্রথমে আমরা লম্ব সমদ্বিখণ্ডকের অঙ্ক করব। লম্ব সমদ্বিখণ্ডকের অঙ্কটা কোথায় গেল? হ্যাঁ, এই না 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 না, কি কোথায় গেল? কোশ্চেন কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না, ভালো লাগে। কোথায় কোশ্চেন? এক বলি আর এক করে বের। চলো সাজেশন বের করো, সাজেশনে আছে। সাজেশন বের করো, ইউনিট 1 এর সাজেশন বের করো। ইউনিট 1 এর সাজেশনে দেখো তোমাদের কোশ্চেন নাম্বার হলো, যা পিপিটি উড়িয়ে দিয়ে, পিপিটির কোনো কাজ নয়। লম্ব সমদ্বিখণ্ডকের আমরা অঙ্ক করছি। ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডকের নিউমেরিক্যাল অঙ্ক করছি আমরা। সাজেশন বের করো, সাজেশনের কোশ্চেন নাম্বার 10, নিউমেরিক্যাল 10 বের করো। ইউনিট 1 এর নিউমেরিক্যাল 10 বের করো। ঠিক আছে, নিউমেরিক্যাল 10 বের করো সবাই। ইউনিট 1 এর সাজেশনের নিউমেরিক্যাল 10 নাম্বার বের করো। এটা আমরা করব। কি বলছে এখানে? বলছে একটা তড়িৎ দ্বিমেরু কত ব্যবধানে আছে? 2 মিলিমিটার। মিটার 2 মিলিমিটার ব্যবধানে রাখা আছে। ঠিক আছে, এখন এখন এটা কি হয়েছে? প্লাস মাইনাস 20 × 10⁻⁻6 আধান দিয়ে তৈরি। তাহলে কত আধান দিয়ে তৈরি? প্লাস মাইনাস 20 × 10⁻⁻6 আধান দিয়ে তৈরি। এবং এই তড়িৎ দ্বিমেরু দুটো, তড়িৎ দ্বিমেরুর ব্যবধান কত? ব্যবধান দেওয়া আছে 2 মিলিমিটার। ঠিক আছে, তারপরে কি বলছে? লম্ব সমদ্বিখণ্ডকের উপরে এবং দ্বিমেরু থেকে 10 সেমি দূরে। তাহলে কেমন হবে ছবিটা? ছবিটা হবে এইটা একটা তড়িৎ দ্বিমেরু। ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডক থেকে, লম্ব সমদ্বিখণ্ডক এটা, এখান থেকে কত সেন্টিমিটার দূরে বাবু? 10 সেন্টিমিটার দূরে আছে। ঠিক আছে, 10 সেন্টিমিটার দূরে আছে। এদের ভিতরে দূরত্ব কত? 2 মিলিমিটার। আধানগুলোর মান কত? এটা। তাহলে আমাদের যে কোনো এই বিন্দুতে
তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে? কোশ্চেনটা কি পেয়েছো সবাই? কোশ্চেনটা কারা কারা পেয়েছো দয়া করে আমাকে বলো। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা কি হবে? ফর্মুলা কি তোমাদের মনে আছে? ফর্মুলা হলো 1/4πε0 পি বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, আর নিচে হলো r² প্লাস l² টু দি পাওয়ার 3/2। দেখো এই ফর্মুলা ছিল এটা। এল কি? এল হলো এদের যে দূরত্ব, এটাকে বলে 2l। এখান থেকে এই দূরত্বটাকে বলে 2l। তাহলে 2l যদি 2 মিলিমিটার হয়, এল কত হবে? এল হবে 1 মিলিমিটার। এল যদি 1 মিলিমিটার হয়ে যায়, দ্যাট মিন্স কি হবে? মিলিমিটারকে আমরা কিসে কনভার্ট করব? মিলিমিটারকে আমরা মিটারে কনভার্ট করলে 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1 × 10 টু দি পাওয়ার -3 মিটার, 1 × 10 টু দি পাওয়ার -3 মিটার। ঠিক আছে, হয়ে গেল। এটা হলো এল এর মান বেরিয়ে গেল। তাহলে আমাদের উত্তর কত হবে? 1/4πε0 এর মান তোমাদের জেনে রাখা উচিত ছিল। এটা হয় 9 × 10 টু দি পাওয়ার 9। মান কত হয়? 9 × 10 টু দি পাওয়ার 9। ঠিক আছে, কারণ 4π আর ε0 এর মান বসিয়ে দিলে, ε0 এর মান 8.854 × 10 টু দি পাওয়ার -12 বসিয়ে দিলে আমাদের মানটা হয় 9 × 10 টু দি পাওয়ার 9, যেটা পাশের কোশ্চেনে গিভেন দেওয়া থাকে বা তোমাকে মুখস্থ রাখতে হয় 9 × 10 টু দি পাওয়ার 9। ওকে, পি এর মান কত হবে? পি এর মান হলো q × 12। তো q এর মান কত? q এর মান আমাদের দেওয়া আছে 20 × 10 টু দি পাওয়ার -6। ঠিক আছে, এটা কি দেওয়া আছে? কুলম তো? হ্যাঁ কুলম। ইন্টু কত? 2l। 2l মানে কত? 2 × 10 টু দি পাওয়ার 3, তাই না? তাহলে 2 × 10 টু দি পাওয়ার 3 হলো। নিচে হলো r²। আর মানে কত? এখান থেকে এই ডিস্টেন্সটা 10 সেন্টিমিটার মানে কত মিটার? 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার, তাই না? 10 সেন্টিমিটার মানে 10 × 10 টু দি পাওয়ার -2, দ্যাট মিন্স 10 টু দি পাওয়ার -1, দ্যাট মিন্স 1/10 মানে 0.1। তা আমরা রাখলাম 10 টু দি পাওয়ার -1। 10 টু দি পাওয়ার -1 এর স্কয়ার, এখানে থাকছে কত? l²। l মানে হলো 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3 এর স্কয়ার। এটার পাওয়ার কত? 3/2। এটার পাওয়ার হলো 3/2। তাহলে উত্তর কত আসছে? ক্যালকুলেশন করলেই উত্তর বেরিয়ে গেল। মূল কথা হলো এখান থেকে বোঝার কি দরকার? এখান থেকে বোঝার দরকার যে লম্ব সমদ্বিখণ্ডকের থিওরি আমরা করছি না, আমরা এর উপরে নিউমেরিক্যাল করছি। তার ফর্মুলা মাথায় রাখতে হয়। কনসেপ্ট কি? কনসেপ্ট হলো একটা তড়িৎ দ্বিমেরু -q + q আধান, তাদের মাঝখানে ডিসটেন্স 12। লম্ব সমদ্বিখণ্ডক কাকে বলে? যেটা এই তড়িৎ দ্বিমেরুকে দুভাগে ভাগ করলো, উপর থেকে টানলে এটা লম্ব সমদ্বিখণ্ডক। এখন এই মধ্যবিন্দু থেকে লম্ব সমদ্বিখণ্ডকের দূরত্ব তোমার দেওয়া আছে 10 সেন্টিমিটার। তো আধানগুলোর মান দেওয়া আছে প্লাস একটা -, 20 × 10 টু দি পাওয়ার -6 বসিয়ে দিলাম। এই দুটোর মাঝখানে ডিসটেন্স হলো 2l, কত? 2 মিলিমিটার। 2 মিলিমিটার আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, 2 মিলিমিটারের এবারে আমাদের ফর্মুলা কি? ফর্মুলা মনে রাখতে হবে 1/4πε0 p/√r² প্লাস l² টু দি পাওয়ার 3/2। এটা মাথায় রাখতে হবে, দরকার পড়লে মুখস্থ করে নাও। ঠিক আছে, তাহলে কি হবে? 1/4πε0 ভ্যালু পাশে দেওয়া থাকবে, তুমি বসিয়ে দেবে 9 × 10 টু দি পাওয়ার 9। পি হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক বের করা শিখিয়েছি, সেটা কত হয়? সেটা হলো তোমাদের p × q × 12, q × 12। তাহলে q তুমি আধানের মান বসালে 20 × 10 টু দি পাওয়ার -6, 12 তুমি বসিয়ে দিলে 2 × l কত? l হলো 10 টু দি পাওয়ার -3। এলটা কত? 2 × 10 টু দি পাওয়ার -3, কারণ 2 মিলিমিটার। মিলিমিটারকে মিটারে কনভার্ট করলাম, বসিয়ে দিলে নিচে দেখো r²। আর হলো 10 সেন্টিমিটার মানে 0.1 বা 10 টু দি পাওয়ার -1 মিটার। তো সেটা আমরা বসিয়ে দিয়ে তার স্কয়ার করলাম। তারপরে কি আছে? তারপরে এলটা কত? এল হলো অর্ধেক 1 মিলিমিটার, 10 টু দি পাওয়ার -3 এর স্কয়ার, তার পাওয়ার কত? 3/2। ব্যাস, এটা ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করলে উত্তর তুমি পেয়ে যাবে। উত্তর কিসে হবে? ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি হয়? ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি হয়? সেটাই হবে তোমার ইউনিট। ঠিক আছে, নিউটন পার কুলম। তাহলে নিউটন পার কুলম কত আসলো তোমাদের উত্তর? আসছে 36 × 10 টু দি পাওয়ার 4। সবাই মিলিয়ে নেবে, আসছে 36 × 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে, দেখো সবাই বলো হলো কিনা বলো, সবাই হলো কিনা বলো। হলো তো? ওকে চলো। না, এর প্রুফটা দেখো, আমি এর প্রুফটা এক্সট্রা হিসাবে তোমাকে করতে বলছি। এক্সট্রা হিসাবে যদি তুমি এক্সট্রা আটটু কেটে করতে চাও, সবগুলো করতে চাও বিনা কনফিডেন্সে, মানে বিনা কোনো কিছু না ছেড়ে যেতে চাও, তাহলে এর প্রুফটাও করবে। ঠিক আছে, তাহলে এর প্রুফটাও করবে। কিন্তু ডাইপোল থেকে দুটো কোশ্চেন দিয়েছে বলে এই কোশ্চেন প্রুফ দেবে না, এটা কনফার্ম। চলো, তো প্রুফ যদি দেয় তো এই একটা যে কোনো বিন্দু এটা দেওয়ার চান্স আছে, কারণ WBT এর টেস্ট পেপারে আমরা এই যে কোনো বিন্দুর প্রবলেমটা দেখেছি, 2-3 বার দিয়েছে। তাহলে এটা আমরা চলো একটু করে নিই। এখানে -q রাখলাম, এখানে +q রাখলাম, হলো না? ছবিটা ভালো করে আঁকতে হবে, ছবিটাই মেন। এখানে তোমার এখানে -q আছে, এখানে আছে +q। এইখানে তোমার একটা পয়েন্ট, যে কোনো পয়েন্ট বলেছে তো, যে কোনো বিন্দু, যে কোনো একটা বিন্দু তুমি নিয়ে নিলে পি বিন্দু। এই পি বিন্দুতে কি বের করতে হবে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। তো পি বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হয়, সেটা ডিরেকশন কোন দিকে হবে বাবু? সেটা ডিরেকশন কোন দিকে হবে? এখন দেখো সেটা আমরা বের করবো। তো আমি যদি এইখান থেকে এটা জুড়িয়ে মধ্যবিন্দুর দূরত্ব দেখি, তাহলে সেটা কত হবে? তো দেখো তুমি, তাহলে আমরা কি করলাম? পি বিন্দু থেকে মধ্যবিন্দু ও এর দূরত্ব আমরা ধরে নিলাম r।
ঠিক আছে, মধ্যবিন্দু দূরত্ব আর ধরে নিলাম এবং ধরলাম যে এটা থিটা কোণে আনত আছে। কত কোণে আনত আছে? থিটা কোণে আনত আছে। তাহলে এখানে আমরা বললাম যে দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন কোন দিকে হয় জেনে রাখো। যেহেতু ডাইপোল মাইনাস কিউ প্লাস কিউ, তাদের মাঝখানে ডিসটেন্স হলো 12। দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর, তার ডিরেকশন সবসময় ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে, নেগেটিভ টু পজিটিভ চার্জের দিকে তার ডিরেকশনটা হয়। তাহলে এটা ডিরেকশন হয় এই দিকে, মাইনাস টু প্লাসের দিকে। কোন দিকে? মাইনাস কিউ টু প্লাস কিউ এর দিকে। ওকে, তো মাইনাস কিউ টু প্লাস কিউ এর দিকে ডিরেকশন হবে। তাহলে পি এর ডিরেকশন কোন দিকে হবে? পি ভেক্টরের ডিরেকশন এদিকে। অর্থাৎ আমরা বলে দিতে পারছি পি ভেক্টরের ডিরেকশন এদিকে। ঠিক আছে, তো পি ভেক্টর এদিকে ডিরেকশন হলে থিটা বরাবর দুটো কম্পোনেন্ট আমরা পাবো। এদিকে পাবো আমরা পি কস থিটা, এদিকে আমরা পাবো কত? পি সাইন থিটা। হলো, তাহলে দ্বিমেরু ভ্রামকের দুটো কম্পোনেন্ট পেলাম, পি সাইন থিটা, পি কস থিটা। এখন পি কস থিটা এদিকে, পি কস থিটার রেসপেক্টে পি পয়েন্টটা তার অক্ষের উপর অবস্থিত, তাই তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হলো E1, সেটা এদিকে হয়। আবার পি সাইন থিটার রেসপেক্টে এটা দেখো লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, তাই এর ডিরেকশনটা কোন দিকে হয়? আমরা জানি লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে দেখেছি কিউ প্লাস কিউ লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যদি থাকে, তাহলে দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন হয় পি এদিকে এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশন হয় এদিকে, তাই না? কারণ এটার জন্য এদিকে যায় এবং এটার জন্য কোন দিকে যায়? এটার জন্য এদিকে যায়, তাই না? এদের দুজনের একটার জন্য এদিকে যায় এবং একটার জন্য একটার জন্য আকর্ষণ বল এদিকে যায়, একটার জন্য বিকর্ষণ বল এদিকে যায়। তাহলে এদের লব্ধি ডিরেকশন এদিকে হয়। সেই জন্য আমরা কি বলতে পারবো? এর যেদিকে তার বিপরীত দিকে সমান্তরাল ভাবে, তাহলে ডিরেকশনটা হবে এদিকে, তার বিপরীত দিকে সমান্তরাল ভাবে এদিকে। ক্লিয়ার? এখন এই দুটো লব্ধি কোন দিকে হবে? লব্ধি হবে এদিকে, তাই লব্ধি ক্ষেত্র প্রাবল্য এখন হবে এই দিকে। এখন এই অ্যাঙ্গেলটা আমরা ধরে নেবো কত জানি না, তাই আমরা ফাই ধরে নেবো। ঠিক আছে, তাহলে এটাকে E1 নাম দিলাম, এটাকে নাম দিলাম E2, আর এটা হলো লব্ধি প্রাবল্য E। ঠিক আছে, এখন এই E এর মানটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে কি করে বের করবো আমরা? চলো এবারে ক্যালকুলেশনে ঢুকি। এবারে আমরা ক্যালকুলেশনে ঢুকি। স্যার কমেন্ট করে যাচ্ছে, পড়াশোনা শুনছে না। কমেন্ট করবে যেটা তোমার প্রয়োজনীয়। ঠিক আছে, মাঝে মাঝে একটু এন্টারটেন করতে পারো, আমি এন্টারটেনের বিপক্ষে নয়, কিন্তু কমেন্ট প্রয়োজনীয় করো। ঠিক আছে, স্যার একটুকু নিউমেরিক্যাল করালে ভালো নয়, এবারও আগুন জ্বলছে। এক মিনিট। স্যার এগুলো করতে হবে না, এগুলো আমরা পারবো। তোমরা এগুলো পারবে, তাই না? আচ্ছা, তোমরা তাহলে আমাকে জানিয়ে দেবে কোনগুলো সবাই পারছো, সেগুলো আমরা স্কিপ করবো তাহলে। ঠিক আছে, তাহলে আচ্ছা তোমরা পারবে তো? আমি ওপর থেকে বলে দিই, যেগুলো তোমরা ধরো পেরে যাচ্ছ সেগুলো একটা করে শর্ট রিভিশন হয়ে যাক, ওপর থেকে বলে দিই। ঠিক আছে, তাহলে সুবিধা হবে। তোমরা কেউ চলে যেও না, যারা ছিলে ধরো প্রথম থেকে 750-800 জন ছিলে, তোমরা থেকো। যেগুলো তোমরা একদম পারবে, তোমরা বারবার সেই ডেরিভেশনগুলো প্র্যাকটিস করেছো, সেগুলো ওপর থেকে বলে চলে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে আমার এখন পি বিন্দুতে লব্ধি প্রাবল্য ই, সেটা আমরা কিভাবে বের করতে হবে? দেখো এই দুটোর মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে ভেক্টরের নিয়ম অনুযায়ী হবে কত? E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার। ওকে, এখন E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার হলে এখন E1 এর মান কত হবে? E1 তো আমাদের কিসের উপরে? অক্ষের উপরে অবস্থিত। অক্ষের উপরে ফর্মুলা কি হয়? অক্ষের উপরে ফর্মুলা 1/4 পাই এপসাইলন 0 2p cos θ বাই r কিউ, 2p cos θ বাই r কিউ আর 1/4 পাই এপসাইলন 0 হলো। E2 টা কত হবে? লম্ব সমদ্বিখণ্ডকের একটু আগে দেখলাম 1/4 পাই এপসাইলন 0, আর শুধু p বাই কত হয়েছিল? শুধু আচ্ছা পি সাইন থিটা বাই আর কিউ। আচ্ছা সাইন থিটা কস থিটা গুলো কেন দিলাম বুঝতে পারছো? কারণ উপরে হয় 2p বাই আর কিউ অ্যাকচুয়ালি হয়, কিন্তু এখানে দেখো যেটা আমাদের পি হওয়ার কথা সেটা পি কস থিটা, তাই পি কস থিটা হলো। এটা দেখো পি হওয়ার কথা পি সাইন থিটা, তাই পি সাইন থিটা হলো। কারণ অ্যাকচুয়াল ফর্মুলা 2p বাই আর কিউ আর পি বাই আর কিউ, তাহলে এই দুটো এখন গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাবেস 420 তো অনেকদিন ভিডিও যায়নি, এই জন্য আমি খুবই দুঃখিত। অ্যাকচুয়ালি আমি এই কয়েকদিন ব্রেকে ছিলাম, তো আজকে থেকে আমরা আবার কন্টিনিউ করার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমরা যে ভিডিও দিয়ে আবার নতুন করে যাত্রা শুরু করতে চলেছি, সেই ভিডিও বা সিনেমাটির নাম হচ্ছে সেকেন্ড অরিজিন, যেটা 2015 সালে রিলিজকৃত একটা স্প্যানিশ সিনেমা। আর এই সিনেমাটির প্লট হচ্ছে জিও স্ট্রমের কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে পুরো পৃথিবীর জনসংখ্যা
मुझे मिसेस मूवी पसंद आई। एंड या दिस इज़ नॉट अ वेरी अप्रोप्रिएट जोक। मेरी बड़ी गंदी आदत है बुरे टाइम पे बुरे जोक्स मारने की, सो बेयर विथ मी। जहाँ इस फिल्म के बारे में थोड़ी सी विस्तार से चर्चा करें तो घर की दुनिया में जहाँ हर चीज़ हर काम अपनी भाषा बोलता है, वहीं 2025 की मिसेस फिल्म घर के काम करने के बिल्कुल खिलाफ नहीं है, बल्कि वो एक गहरी छुपी हुई सच्चाई को दिखाता है। जहाँ ये फिल्म देश की उन महिलाओं की कहानी के बारे में है जो पर्दे के पीछे रह जाती हैं और उनकी मेहनत इनविजिबल रह जाती है, जिसकी स्टोरी सिर्फ सब्जी काटने, बर्तन धोने, किसी का ख्याल रखने या 2 रोटी बनाने से काफी ज्यादा है। रोजाना कितनी औरतें ऐसे ही काम करती हैं जो जरूरी है पर नोटिस ही नहीं की जाती, और ये फिल्म उन रूटीन्स को डिटेल में दिखाती है। मसला काम करने में नहीं है, मसला है उस इनविजिबल लेजर ऑफ ग्रेटिट्यूड का जो कभी बैलेंस ही नहीं किया जाता। ये फिल्म है एक इंसान की कदर करने के बारे में, जहाँ ये मत बोलना कि मर्द भी तो काम करते हैं, उन्होंने कितना सैक्रिफाइस किया होता है, फिल्म में वो भी दिखाया है, पर ये प्रोपेगेंडा चल रहा है। मैं एक बार के लिए तुम्हारी बात समझता हूँ भाई, मर्दों की मेहनत इज वैलिड पूरी तरीके से, पर जब किसी और की बारी आती है बात रखने की तो उसे सुनना चाहिए, ना भी हो सके तो समझने की कोशिश करनी चाहिए, ना कि वॉट अबाउटिज्म का खेल खेलना चाहिए कि मेरे साथ क्या हुआ। इट्स देयर टाइम टू परफॉर्म, तो लेट देम शाइन। जहां उसी छवि के साथ मिसेस फिल्म की कहानी की बात करें तो रिचा एक एजुकेटेड डांसर है। उसकी शादी एक अपर मिडिल क्लास में अरेंज मैरिज के थ्रू हो जाती है, जिसकी फैमिली ट्रेडिशनल है पर एंड्रोसेंट्रिज्म टर्म्स पे आती है। जहां शुरू में वो डोमेस्टिक लाइफ में एडजस्ट करना सीख रही है। उसकी एटलीस्ट इतनी तो एक्सपेक्टेशन थी कि शादी के बाद इतना तो काम करना पड़ेगा, पर प्रॉब्लम तब शुरू हो जाती है जब लोग उसे इंसान ही नहीं समझते। वो घर के अपने पति के लिए इमोशनली अवेलेबल सेक्स डॉल और काम करने वाली बाई बन के रह जाती है। शी स्ट्रगल्स विद अनइक्वल डिवीजन ऑफ लेबर, जहां औरत कोई सारे चोर्स को संभालने पड़ते हैं और मर्द अपनी रिस्पांसिबिलिटीज को बस फुलफिल करता है, और काम भी करना हो तो वो सिर्फ लीजर के लिए करता है। रिचा का पति शादी और सेक्स के बाद तो उसकी तरफ देखना भी बंद कर देता है। दोनों बात करना छोड़ो, एक साथ बैठ के कभी खाते भी नहीं है। इवन इन इंटिमेट मैटर्स वो बहुत डिसमिसिव रहता है। जहां कहानी में बड़ा मोड़ तब आता है जब उसकी सास अपनी प्रेग्नेंट बेटी का ख्याल रखने के लिए बाहर जाती है, तो रिचा के ऊपर घर की सारी जिम्मेदारी आ जाती है, जो कि शुरू में वो खुशी-खुशी एक्सेप्ट करती है। पर जब पूरे परिवार के लिए खेल-कूद और घर खेलना खत्म हो गया तो रिचा ने अपनी बात रखी कि मुझे भी काम करना है, एंड उसके फादर इन लॉ ने उसे साफ मना कर दिया। एंड जब वो किचन के सिंक का गंदा पानी बाल्टी में रिसते हुए भरता जा रहा था तो पहले रिचा बाल्टियां बदलती रहती थी कि चलो अभी चल रहा है काम, लेकिन इवेंचुअली ओवरवेल्म्ड बाय द इनजस्टिसेस रिचा समझ जाती है कि ये ठीक नहीं होने वाला और इस घर की पूरी पाइपलाइन ही चेंज करनी होगी, और जो चीज किचन में बिलोंग नहीं करती उसे यहाँ से ले जाना पड़ेगा। एंड में उसका क्रैश आउट होता है, और तुम और हम सब जानते हैं कि जब किसी का क्रैश आउट पहली बार होता है तो वो एक्सपीरियंस कितना एम्बैरेसिंग होता है कि वो देखा नहीं जाता। एंड जो छोटी-छोटी चीजें फिल्म में दिखाई जाती हैं, मेटाफोर्स, विजुअल्स एंड इवन समटाइम्स डायलॉग्स के साथ, वो भी नहीं देखा जाता। नाउ अब इस फिल्म को देखने से पहले ही मैं दूर से आग को देख पा रहा था कि लोग क्या बोल रहे हैं इस फिल्म के बारे में, कि इस कल मूवी का 2 लोगों के लिए खाना ये नहीं बना पा रही है, इतनी कौन सी बड़ी बात हो गई, हमेशा से तो होता रहा है, तुम कौन सा नया महान काम कर रही हो, एक फेमिनिस्ट प्रोपेगेंडा मूवी है, इसे तो बैन होना चाहिए। तो मेरे देखने के नजरिए के हिसाब से ये फिल्म सिर्फ 2 लोगों का खाना बनाने के बारे में नहीं है, ये घर संभालने के बारे में नहीं है, यह है उस अनरियलिस्टिक एक्सपेक्टेशन को थोपने के ऊपर कि किसी इंसान को इंसान की तरह ना देखकर उसकी कदर भी लोग नहीं कर रहे। जिसमें मेरा पहला रिएक्शन फिल्म के